সবটা শুনে বানি স্থির হলো। দুর্জয় কোনো দাগগুলোর কথা বলছে তা সে ভালো করে জানে। এগুলো তো কেবল শরীরের দাগ, মলমে সেরে উঠবে, কিন্তু মনের দাগ, সেই দাগ দেখার সাধ্যকার। শারীরিক দাগের খাতা খুলে বসতে গেলে যে বাণীকে মনের দাগের খবরও দুর্জয়কে জানাতে হবে। বাণী চোখ বুজে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। তার জীবনের যেই সত্যি সবার অজানা, সেই অজানাকে জানার জন্যই বোধহয় আল্লাহ বারবার তাকে দুর্জয়ের মুখোমুখি এনে দাঁড় করাচ্ছে। বাণী চোখ মেলে তাকায়, তপ্ত নিঃশ্বাস ছেড়ে কিছু বলতে নেবে, ঠিক সেই মুহূর্তে তীক্ষ্ণ শব্দ তুলে দুর্জয়ের ফোনটা বেজে ওঠে। বাণী থেমে যায়, মাথা নত করে ফেলে। দুর্জয় মৃদু বিরক্ত হলেও পকেট হতে ফোনটা বের করে রিসিভ করে। মুহূর্তে তার মুখভঙ্গি পরিবর্তন হয়। সে ব্যস্ত গলায় বলে, গণমাধ্যমে খবর ছড়িয়েছে? প্রশ্নগুলো করতে করতে দুর্জয় দ্রুত নিজের পকেটে গাড়ির চাবিটা চালান করে দেয়। অতঃপর এক্ষুনি আসছি বলে ফোনটা রেখে বাণীর দিকে তাকায়। বাণীও সেই মুহূর্তে কৌতূহলী দৃষ্টি মেলে তার পানে তাকিয়েছিল। দুর্জয় ব্যস্ত গলায় বলে, বাসার বাহিরে সেনা নিরাপত্তা কর্মী রেখে যাচ্ছি, কিছু প্রয়োজন পড়লে ওদের বলবে। এই ক্যাবিনেটের ওপর ওষুধ আর প্রেসক্রিপশন আছে, দেখে সেই অনুযায়ী ওষুধ নিও। কথাটা বলেই বেরিয়ে যেতে নিলে বাণী পিছু ডাকে। কোথায় যাচ্ছ? বাণীর মনের অজান্তেই তুমি সম্বোধনটা দুর্জয়কে মিনিট খানিকের জন্য থামতে বাধ্য করে। সে এক পলের জন্য পিছু ফিরে বলে, কবে নাগাদ ফিরবো নিশ্চিত নই, ফিরবো কিনা তাও নিশ্চিত নই। না ফিরলে তোমার ব্যাপারে আমার প্রশ্নের উত্তরগুলো অজানাই থেকে যাবে। জানি না কি সমস্যার মধ্যে আছো, আল্লাহর আমানতে রেখে যাচ্ছি, টেক কেয়ার। গণমাধ্যম জুড়ে চলছে ব্যাপক শোরগোল। আজ সকালেই চট্টগ্রামের বেসরকারি একটি কলেজের ভেতর হতে ভেসে আসে ব্যাপক গোলাগুলির শব্দ। স্থানীয়দের মধ্যে কিছুজন সেই গোলাগুলির উৎস খুঁজতে কলেজ প্রাঙ্গণে পা রাখতে বিল্ডিং এর ভেতর হতে নিক্ষেপ করা হয় বোমা। পরিস্থিতি আরো বিরূপ রূপ ধারণ করলে সকলে আন্দাজ করতে পারে তার ভয়াবহতা। মিনিট 15 মধ্যে পুলিশ ক্রাইম এরিয়াতে পৌঁছে সম্পূর্ণ এরিয়া ঘেরাও করে ফেলে। খবর পৌঁছে যায় সামরিক বাহিনীর প্রতিটি সেক্টরেও। আরো একবার দেশের মাটি কলুষিত করার খেলায় মত্ত হয়েছে দস্যু আতঙ্কবাদীরা। এবার কয়টা তাজা প্রাণ ঝরবে কে জানে। হেডকোয়ার্টার অফিসারটার পরিবেশ আজ বেশ গরম। সকলে তস্ত্র পায়ে দৌড়াদৌড়ি করছে। স্পেশাল টিমের মেজর এবং 7 জন লেফটেন্যান্ট মিটিং রুমে সম্পূর্ণ তৈরি হয়ে উপস্থিত রয়েছে। অপেক্ষা কেবল একটা অর্ডারের। লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা এবং আরো উচ্চপদস্থ লোকেরা উপস্থিত মিটিং রুমে। কন্ট্রোল রুম হতে তাদের কাছে খবর এসেছে কলেজের 2য় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আজ শিক্ষা সফরে যাওয়ার কথা ছিল। বাকি সব শিক্ষার্থীদের জন্য কলেজ বন্ধ ছিল আজ। সকাল 6টা বাজে সকল শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়, কিন্তু বাস আসতে দেরি করছিল বিধায় শিক্ষকদের আদেশ অনুসারে তারা সকলে নিজ নিজ ক্লাসে গিয়ে বসে। সকাল 7টা বাজে বাস এসে উপস্থিত হয় কলেজ প্রাঙ্গণে। তবে কিছু বুঝে ওঠার আগেই বাসের ভেতর হতে একদল যুবক কলেজ গেটের দারোয়ান সহ কিছু সংখ্যক শিক্ষকদের উদ্দেশ্যে নাম না জানা বিদেশি অস্ত্র দ্বারা গুলি ছুড়ে। মুহূর্তে কলেজের ভেতর অবস্থানরত শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা বেরোনোর পূর্বে অস্ত্রধারীরা কলেজের দালানের ভেতর প্রবেশ করে। অস্ত্রধারী যুবকদের একদল দ্রুত চলে যায় শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করার উদ্দেশ্যে এবং বাকি একদল দালানের সকল প্রবেশদ্বার রুদ্ধ করে দিতে মনোনিবেশ করে। খবরটুকু শুনতেই জুলফিকারের বুক মোচড় দিয়ে ওঠে। এই কলেজেরই 2য় বর্ষের বিজ্ঞান বিভাগের নিশা অধ্যয়নরত। নিশা যদি এখন হসপিটালাইজ না থাকতো তাহলে আজ ওই জিম্মি শিক্ষার্থীদের একজন তার মেয়েও হতে পারত। ভাবনাটা মনে উকি দিতেই জুলফিকার দাঁত চিপিয়ে বলে ওঠে, জানোয়ারের বাচ্চারা এবার শিক্ষার্থীদের টার্গেট করেছে। সাইফ রাগচাটা স্বভাবের। এই পরিস্থিতিতে তার রাগ আরো তুঙ্গে। সে তুখোড় গলায় বলে ওঠে, স্যার আপনি অর্ডার দিন, শুধু আমরা স্পেশাল টিম কেবল আপনার অর্ডারের অপেক্ষায় রয়েছি। ওদের নিশ্চিহ্ন করে দিব আমরা দেশের মাটি থেকে। কর্নেল জুবায়ের শিকদার ঠান্ডা গলায় বলে ওঠে, তোমাদের প্রতি বিশ্বাস আছে আমাদের, তবে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আগে সেখানে পৌঁছে পরিস্থিতি বুঝবে, পরিস্থিতি না বুঝে এবং অর্ডার ব্যতীত কোনো পদক্ষেপ নেবে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আতঙ্কবাদীদের মৃত নই, জীবিত চাই আমরা। ওরা মরে গেলে ওদের সঙ্গ সম্পর্কে কিছু জানার সুযোগ হাতছাড়া হয়ে যাবে আমাদের। যতক্ষণ না পরিস্থিতি খুব বিগড়ে যাবে ততক্ষণ ফায়ার করবে না। প্রতিটা জিম্মি এই বাংলার তরুণ প্রাণ, ওদের জীবন অনেক মূল্যবান, বিষয়টা মাথায় রাখবে। দুর্জয় পাথরের মূর্তির ন্যায় স্থির দাঁড়িয়ে থেকে জবাব দেয়, রজার দ্যাট স্যার। দুর্জয় যাওয়ার পর থেকে বাণীর ঠায় বিছানায় ঘাপটি মেরে বসে আছে। হৃৎপিণ্ড প্রবল গতিতে লাফাচ্ছে। মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে তার। বন্নি নিশ্চয়ই তার মাম্মার পথ চেয়ে আছে। নাস্তাটাও মুখে তুলেছে কিনা কে জানে। আচ্ছা, হিরণ বাণীর প্রতি রাগটা মেয়ের সামনে প্রকাশ করবে না তো? বন্নিকে ঘিরে নানা রকম দুশ্চিন্তায় বাণীর মন ছটফট করছে। মুক্তির প্রশান্তিটাও তার কাছে তেতো ঠেকছে। বাণী বিড়বিড়িয়ে বলে ওঠে, মাম্মা তোমাকে ভুলে যায়নি মা। ওই আজাব থেকে আমাদের একসঙ্গে পালানো সম্ভব ছিল না।
মাম্মা তোমাকে প্রমিস করছি যত দ্রুত সম্ভব তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। আমার বুকে লুকিয়ে রাখবো তোমাকে। বাণীর কথা শেষ হতে না হতেই কলিং বেলটা শব্দ তুলে বেজে ওঠে। বাণী ভূতে হয়। এই মুহূর্তে কি এলো? দুর্জয় না চলে গিয়েছে? সে ছাড়া আর কে আসতে পারে? হিরণ নয় তো? ভয়ে চেকে ধরে বাণীকে। দুর্বল শরীর টেনে সে ধীর পায়ে বিছানা ছেড়ে নামে। বিড়াল ছানার মতো কদম ফেলে বেরিয়ে আসে বেডরুম হতে। চারিদিকটা পরখ করতে করতে কলিং বেলের শব্দ অনুসরণ করে সে মেইন দরজার কাছে পৌঁছে যায়। দরজার মধ্যখানে একটা পিপ হোল দিয়ে বাইরে তাকাতেই সে দেখতে পায় ক্লিন শেপ করা চিকন দেখতে একটা আগন্তুক ছেলে দাঁড়িয়ে আছে দরজার অপর প্রান্তে। বাণী কাপা কাপা স্বরে প্রশ্ন করে, কে? অপর প্রান্ত হতে স্পষ্ট এবং পরিষ্কার গলায় সেই যুবক উত্তর দেয়, ম্যাডাম, আমি সেকেন্ড লেফটেন্যান্ট ইলিয়াস কাঞ্চন বলছি। আমি আপনার নিরাপত্তার দায়িত্বে আছি। দুর্জয় স্যারের অর্ডার অনুযায়ী আমি আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। দুর্জয়ের নাম শুনে মৃদু ভরসা খুঁজে পেলেও রানী রিস্ক নেয় না। সে আশেপাশে খুঁজে ব্যস্ত পায়ে রান্নাঘরের দিকে এগোয়। রান্নাঘর হতে একটা ছুরি হাতে বেরিয়ে এসে দরজার কাছে এগোয় সে। মনে মনে দোয়া পড়তে পড়তে দরজাটা সামান্য খুলে বাইরের দিকে উকিয়ে দেয় সে। সাথে সাথে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটা তার দিকে একটা পলিথিনের প্যাকেট এগিয়ে দিয়ে বলে, ম্যাডাম, নাস্তা করে ওষুধ খেয়ে নেবেন। আর স্যার বলেছেন আপনি যে রুমে আছেন সেই রুমের কাবার্ডে ওনার মায়ের কিছু জামা আছে। আপনার অসুবিধা না হলে বলেছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। কাটকাট গলায় বলা ছেলেটার কথা শুনে বাণী অবাক হয়। ধীর গলায় বলে, আচ্ছা। দরজা লক করে ভেতরে এসে টেবিলের উপর পলিথিনটা রাখে বাণী। পলিথিনের ভেতর হতে বেরিয়ে আসে একটা পাউরুটির প্যাকেট, একটা নিউটেলা জার, একটা জ্যামের জার এবং 1 ডজন কলা ও আপেল। বাণী থম মেরে একটা চেয়ার টেনে বসে রয়। ইলিয়াস কাঞ্চন নামক ওই সেকেন্ড লেফটেন্যান্টের কথাটা তার মাথায় ঘুরছে। দুর্জয় বাণীকে নিজের মায়ের শাড়ি ইউজ করার পারমিশন দিয়েছে, বিষয়টা অবিশ্বাস্য বটে। দুর্জয় নামক একগুঁয়ে ছেলেটা আজকাল শেয়ারিং করাও শিখে গিয়েছে। ডাইনিং রুমটা হতে চারিদিকটা আরেকবার চোখ বুলিয়ে দেখে বাণী। একটা ডাইনিং, একটা বসার ঘর, একটা রান্নাঘর এবং 3টা বেডরুম। 2টো বেডরুমের একটাই এতক্ষণ বাণী ছিল এবং অপর বেডরুমটাও খোলা দেখা যাচ্ছে, কিন্তু বসার ঘরের অপর পাশে থাকা রুমটার দরজা লক দেখা যাচ্ছে। বাণীর মনে প্রশ্ন জাগে, রুমটা লক করে রাখা কেন? সম্পূর্ণ কলেজের বিল্ডিংটায় বোম সেট করে ফেলেছে আতঙ্কবাদীরা। বহিরাগত কেউ প্রবেশ করার চেষ্টা করতে গেলেই সাথে সাথে এক্সপ্লোশন হয়ে মারা পড়বে। প্ল্যান ম্যাপ অনুযায়ী সম্পূর্ণ বিল্ডিংটা নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে আব্রাহাম। শেষ ছাদের দরজাটার এখানে বোম সেট করে উঠে দাঁড়াতেই একজন যুবক আব্রাহামের পেছনে দাঁড়িয়ে বলে, ভাই, সব জিম্মিদের তো তলার অডিটোরিয়ামে একত্রিত করেছি। আব্রাহাম উঠে দাঁড়িয়ে হাত ছেড়ে বলে, পুরো বিল্ডিং তালাশ করেছিস? আর কি অবশিষ্ট নেই তো? না ভাই। আব্রাহাম বলে, চল তাহলে স্টুডেন্টসদের ক্লাস নেওয়া যাক তাহলে। আব্রাহামের কথার পিঠে হাসি ফুটে ওঠে সেই যুবকের মুখে। অডিটোরিয়াম জুড়ে প্রায় 50-এর উপর আতঙ্কিত মুখ বসে আছে ফ্লোরে। সকলেই তাকিয়ে আছে মাস্ক পরিহিত অস্ত্রধারী যুবকদের পানে। কেউ জানে না কি এদের উদ্দেশ্য। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে এরা কি বা হাসিল করতে পারবে? জিম্মিদের মধ্যে রয়েছে কেবল একজন মহিলা শিক্ষক। তিনি ভয় মিশ্রিত সুরে একজন আতঙ্কবাদীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে, আমাদের বন্দি করেছেন কেন? শিক্ষিকা সে প্রশ্নের পিঠে আতঙ্কবাদীরা বিশ্রী ভঙ্গিতে হাসে। ঠিক সেই মুহূর্তে দরজা হয়ে বিশাল অডিটোরিয়াম প্রবেশ করে মাস্ক, কালো টি শার্ট, প্যান্ট এবং লেদারের জ্যাকেট পরিহিত এক যুবক। তার পিছু পিছু আরো 2জন যুবকও অডিটোরিয়ামে প্রবেশ করে। সকল জিম্মিদের দৃষ্টি স্থির হয় দরজার দিকে। আব্রাহাম বিশাল রাইফেলটা পাশের এক যুবকের হাতে ধরিয়ে দিয়ে নিজের কালো প্যান্টের পেছন হতে একটা পিস্তল বের করে। পিস্তল বের করতে দেখে এক মুহূর্তের জন্য সকল জিম্মিরা ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু মাস্ক পরিহিত সেই তীক্ষ্ণ দৃষ্টির যুবকটা তাদের দিকে তাকাতে তাদের গলার স্বর হারিয়ে যায়। আব্রাহাম মাঝামাঝি অবস্থিত একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে গম্ভীর স্বরে শুধায়, গুড মর্নিং স্টুডেন্টস। তার চোখের অচেনা সেই দৃষ্টি এবং রাশভারী গলার স্বর শুনে জিম্মিদের মধ্যে হতে একজন কিশোরী বিস্ময় মিশ্রিত সুরে উচ্চারণ করে, আব্রাহাম। পিনপতন নীরবতাপূর্ণ রূপে সেই ক্ষীণ আওয়া বেশ স্পষ্ট শোনা যায়। আব্রাহামের দৃষ্টি গিয়ে ঠেকে জিম্মিদের মধ্যে কলেজ ইউনিফর্ম এবং তার উপর একটা জ্যাকেট পরে থাকা রমণীর দিকে। দৃষ্টি মিলন হতেই রমণীর বুকে যেন কেউ ছুরি চালায়। সে কোনো কিছুর পরোয়া না করে উঠে দাঁড়ায়। সাথে সাথে আব্রাহাম ব্যতীত উপস্থিত সকল আতঙ্কবাদীরা তার দিকে রাইফেল তাক করে ধরে। রমণীর সহপাঠীরা ফিসফিসিয়ে তাকে বলতে থাকে বসে পড়ার জন্য, কিন্তু রমণীর কানে পৌঁছায় না কোনো সতর্ক বার্তা। সে অবিশ্বাস্য দৃষ্টি মেলে এগিয়ে যায় আব্রাহামের দিকে। আব্রাহাম পায়ের উপর রাখা পাটা নামায়, সোজা হয়ে বসে সে। রমণী ঠিক তার সামনে এসে
হাঁটু গেড়ে বসে পড়ে। অবিশ্বাস্য চোখ জোড়া জলে টইটম্বুর হয়ে রয়েছে। চরম দুঃসাহসিকতা দেখিয়ে রমণী হাত বাড়িয়ে একটানে আব্রাহামের মুখের মাস্কটা খুলে ফেলে। সম্পূর্ণ মুখশ্রী উন্মোচিত হতে রমণীর জলে টইটম্বুর চোখ জোড়া হতে অশ্রু গড়িয়ে পড়ে। চেনা মুখটার সঙ্গে এই পরিস্থিতিতে সাক্ষাৎ হওয়ায় রমণীর বুকের পাঁজরে যেন টান পড়ল। রমণীর বিস্ময় ভরা ছলছল দৃষ্টি সে মুখপানে চেয়ে বলে ওঠে, এটা ছিল তোমার সারপ্রাইজ। আব্রাহাম হাতের পিস্তলটা সুকৌশলে ধরে তার নলটা রমণীর থুতনির নিচ দিয়ে ধরে। ট্রিগারে আঙুল রেখে একগাল হেসে বলে, তোমার পছন্দ হয়েছে তো রুহি? বন্দুকের নলটা ঠিক কণ্ঠনালীর কাছে ঠেকেছে। তর্জনী আঙুল দ্বারা কেবল ট্রিগার চাপার দেরি। সামান্য চাপ পড়লে বুলেটটা রুহির কণ্ঠনালী ছিঁড়ে বের হবে। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের কিরূপ প্রতিক্রিয়া হওয়া উচিত? ভয়, আতঙ্ক, উৎকণ্ঠা। কিন্তু রুহির মধ্যে সেসব কিছুই কাজ করছে না। এই বুলেট এখন আর কি বা করতে পারবে? তার বিশ্বাস তো ভেঙে গুড়িয়েই দিয়েছে এই পরিচিত মুখোশধারী ভিন্ন পুরুষটা। প্রতারণার খঞ্জরে রক্তাক্ত করে দিয়েছে তার ভেতরটা। অশ্রু জর্জরিত নয়ন যুগলের পানে চেয়ে আব্রাহাম মৃদু হেসে বলে, থ্যাংক ইউ জান। তোমার সাহায্য ছাড়া এই মহান প্ল্যান ম্যাপ রেডি করা সম্ভব হতো না কখনো। আব্রাহামের মুখে উচ্চারিত কথাটা অডিটোরিয়ামে উপস্থিত সকলের কর্ণগোচর হয়। রুহির সহপাঠীরা অবশ্য সুরে চেঁচিয়ে ওঠে। শিক্ষিকা রুনা ফারহানাও ঘৃণা মিশ্রিত স্বরে প্রশ্ন করে, অসভ্য মেয়ে, তুমি এদের সাথে মিলিত? রুহি জবাব দিতে পারে না। সে নীরব ও নিরুত্তর রয়। শিক্ষার্থীদের শোরগোল আরেকটু বেড়ে যায়। সকলেই রুহিকে নানা রকমের প্রশ্ন করে যাচ্ছে। আব্রাহাম চটে যায় উচ্চস্বরে। সে চট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পিস্তলটা সকলের দিকে তাক করে বাজখাই গলায় বলে ওঠে, যার মুখ দিয়ে একটা শব্দ বের হবে তাকে গুলি করে চিরতরে তার মুখ বন্ধ করে দেব। মুহূর্তেই সবগুলো গলার স্বর হাওয়ায় মিলিয়ে যায়। গান পয়েন্টের সকলে ভীত হয়ে পড়ে। আব্রাহাম তীক্ষ্ণ দৃষ্টি মেলে সকলকে দেখে নিয়ে অডিটোরিয়াম হতে বেরিয়ে যায়। পেছনে রয়েছে এক ঝাঁক প্রাণ হারানোর ভয়ে উৎকণ্ঠিত মানুষ। নাস্তা সেরে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়ে বসে আছে বাণী। এক ঘরটা এ পর্যন্ত বেশ কয়েকবার ঘুরে দেখেছে সে। সিমছাম শৌখিন মানুষের হাতে যে বাড়িটা সাজানো তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু বাণীর পাজোড়া বারবার গিয়ে থামে সেই রুদ্ধ দুয়ারে। মনে জাগে মৃদু চাপা কৌতূহল, রুমটা বন্ধ কেন? সে উত্তর খুঁজে পায় না সে। হয়তো সেই রুমটাই বাড়ির মালিকের খুবই ব্যক্তিগত জায়গা। বাণী আর সেদিকে পা মারায় না। অন্যের বাড়িতে তার অনুপস্থিতিতে তারই ব্যক্তিগত ব্যাপারে এত উকিচুকি মারাটা যথেষ্ট কুরুচিপূর্ণ কাজ। বাণী খাবার টেবিলে মাথা এলিয়ে বসে। চোখের সামনে ভেসে ওঠে বন্যির চেহারাটা। সেই মায়া চোখের বাচ্চাটাই তার বেঁচে থাকার একমাত্র কারণ। না হয় এই জীবনের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই বাণীর। মাথা এলিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে বাণীর ক্লান্ত চোখ জোড়া বুঝে আসে। ঘুমের রাজ্যে হারিয়ে যেতেই তার চোখের পাতায় ভেসে ওঠে অতীত। সময়টা 2013 সাল, 1420 বঙ্গাব্দ। সময়টা বর্ষাকাল। বাণীদের ব্যাচের ও লেভেল এক্সাম শুরু হতে বাকি কেবল 1.5 মাস। গত 1.5 বছরের অধিক সময়ে বেক বেঞ্চার বাণী তালুকদার মই বেয়ে একটু একটু করে নিচের ব্রোলটা টেনে শাহরিয়ার দুর্জয় নামক ছেলেটার পেছনে এনে স্থির হয়েছে। সবসময় নিজের দুনিয়ায় ঘুরে বেড়ানো মেয়েটা রাতারাতি নিজের জীবন নির্দিষ্ট রুটিনের আয়ত্তে এনেছে। সন্ধ্যা 6টা হলে রাত 9টা পর্যন্ত সময়টা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি বিষয়ক টিউটরদের পেছনে ব্যয় করেছে। 10টার পর থেকে রাত 1টা পর্যন্ত সময়টা পার করেছে নিজের মতো করে পড়ে। কোনো দিক দিয়ে কোনো খামতি রাখেনি সে। তার এই আমূল পরিবর্তন দেখে তার পরিবার বিষম খেলেও মনে মনে খুশি হয়। ভেবে নেয় হয়তো বয়স বাড়ার সাথে সাথে বাণীর মধ্যে সিরিয়াসনেস কাজ করছে। ও লেভেল এক্সাম শুরু হওয়ার 1.5 মাস পূর্বে স্কুল জীবনের সমাপ্তি উদযাপন করতে শিক্ষার্থীরা মিলে তথাকথিত র্যাগ ডে অনুষ্ঠানের আয়োজন করে স্কুল প্রাঙ্গণে। স্যার ম্যাডামদের সঙ্গে কুশলাদি বিনিময় করে বাণী আরমিনকে নিয়ে ছুটে যায় গ্রাউন্ড ফ্লোরের ওয়াশরুমে। আয়নায় নিজেকে ভালো করে পরখ করে ইউনিফর্মের উপর র্যাগ ডের সাদা টি শার্টটা গায়ে জড়িয়ে নেয় সে। আরমিন বান্ধবীর স্পেশাল ডেতে তাকে সুন্দর করে তৈরি করতে ব্যস্ত। উঁচু করে বাঁধা পনিটেলটা খুলে উন্মুক্ত চুলগুলো চিরুনির সাহায্যে আশ্রয় দেয় সে। নিজের ব্যাগ হতে লিপ টিন্ট বের করে বাণীর ঠোঁটে তা মেখে দিতে দিতে বিজ্ঞান ন্যায় প্রশ্ন করে, আমি তোকে যে সিনেমার লিস্টগুলো দিয়েছিলাম সেগুলো দেখেছিস? ভালো করে প্র্যাকটিস করেছিস তো? বাণী মুখ লটকে জবাব দেয়, ঘন্টা শিখেছি।
ধ্যাত, সিনেমার ডায়লগ মুখস্থ করে গেলেও ভাববে আমি মেমোরাইজ করা পড়া টিচারের সামনে উগরে দিতে এসেছি। আরমিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে সিরিয়াস মুখ করে বলে, আচ্ছা সিনেমার ডায়লগ বদ, শোন তুই জাস্ট যাবি আর বলবি আই লাভ ইউ, শেষ, সিম্পল। বানি নীরবে শুনলো আরমিনের কথা। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বলতে ঠিক ততটাই কঠিন। বানি প্রশ্ন করে, তোর কি মনে হয় ও আজকে আসবে? আসবে না কেন? গত 2 সপ্তাহ ধরে ক্লাস অফ, হয়তো শুধু র্যাক ডে থাকলে আসতো না, কিন্তু স্কুলে বেসিক ফর্ম ফিল আপের ডেটও আজকে, অবশ্যই আসবে। দুই বান্ধবী রেডি হয়ে বের হয়ে দুর্জয়কে খুঁজতে। স্কুলের মাঠে সব স্টুডেন্টরা আনন্দে মেতে রয়েছে। শেষ স্মৃতি হিসাবে একে অপরের টি শার্টে লিখে দিচ্ছে কিছু সংখ্যক শব্দ। সব ভিড়ে খুঁজেও যখন দুর্জয়ের কোনো হদিস মিলে না, তখন বানির খেয়াল হয় দুর্জয় কোথায় থাকতে পারে। বানি যাওয়ার আগে আরমিন তাকে জড়িয়ে ধরে বেস্ট অফ লাক জানায়। স্কুলের পেছনে শুনশান বাস্কেটবল কোর্টে পা রাখতেই বানি দেখে কঠোর একটা বেঞ্চিতে মাথা নত করে বসে আছে কাঙ্ক্ষিত মানুষ। বানির মুখে হাসি ফুটে ওঠে। সে এগিয়ে গিয়ে নিঃশব্দে বেঞ্চির একপাশে বসে প্রফুল্ল গলায় বলে ওঠে, ইয়ো টপার, তোমার সাদা টি শার্টে কেউ মার্কার দিয়ে দাগ বসিয়ে দেবে সেই ভয়ে এখানে এসে লুকিয়ে আছো? অবশ্য আমার টি শার্টেও আমি এখনো কাউকে দাগ বসাতে দেইনি। ভাবলাম রোল ওয়াইনকেই না হয় সবার আগে সেই সুযোগ দিব। বলে বানি নিজের হাতের মার্কারটা দুর্জয়ের সামনে ধরে। দুর্জয় মাথা তুলে তাকায় না, না কোনো প্রত্যুত্তর করে। দুর্জয়ের কোনো মতিভ্রম না দেখে বানিও নীরব হয়ে যায়। মনে মনে কথাগুলোকে সাজিয়ে নেয়। মিনিট এক পরে কিছুটা সাহস সঞ্চয় করে বলে, আই হ্যাভ টু সে সামথিং। বানির আর বাকিটা মুখে বলার সাহস হয় না। সে নীরবে উঠে গিয়ে দুর্জয়ের পিছনে দাঁড়ায়। হাতে থাকা লাল রঙের মার্কারটা দিয়ে সফেট টি শার্টে ইংরেজিতে লেখে, আই লাভ ইউ। বানি যতটা না জলদি লেখাটা লিখে দুর্জয় তার চেয়েও দ্রুত মাথা সোজা করে বাড়ির দিকে ফিরে দাঁড়ায়। বিস্ফোরিত চোখে এক পলক বানিকে দেখে নিয়ে নিজের শার্টের উপর পরিহিত টি শার্টটা খুলে হাতে নিয়ে তাতে লেখা 3টি শব্দ পড়ে। অতঃপর রক্তিম দৃষ্টি মেলে বানির দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, এই বেশরম মেয়ে, ন্যূনতম লজ্জা নেই তোমার মাঝে? বহুদিন ধরে তোমার এই নাটক সহ্য করছি আমি। অল্প বয়সে যে এত পেকে গিয়েছো তোমার বাসায় জানে? কি মনে করেছো তুমি? ফার্স্ট বেঞ্চে বসা, পড়াশোনার প্রতি হঠাৎ সিরিয়াস হয়ে যাওয়া, এই মুখে রংচং মাখা, এসবের কারণ আমি বুঝি না? আমাকে ইমপ্রেস করার জন্য এত পরিশ্রম, অথচ আমি শুরু থেকেই তোমার প্রতি বিরক্ত। এটা বোঝার মতো সামান্য কমন সেন্স তোমার মধ্যে কাজ করে না। তুমি রিলেটেড প্রতিটা বিষয়ই আমার কাছে খুব খুব বিরক্তিকর লাগে। তোমার গান, তোমার গিটারের টুংটাং শব্দ, তোমার উচ্চ শব্দের হাসি, তোমার এই অতিরিক্ত এক্সট্রোভার্ট আচরণ, আমার দিকে তাকিয়ে তোমার বেহায়ার মতো ফ্লাইং কিস ছোড়া, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট ইউ ইজ ইরিটেটিং। আর তোমার সাহস কিভাবে হয় আমার পারমিশন ছাড়া আমার গায়ে হাত দেওয়ার? তার উপর আবার বেহায়ার মতো এসব লিখে বেড়াও। হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি এভাবে আমার টি শার্টে আই লাভ ইউ লিখে দিলে আমি হাসতে হাসতে তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করব? আই জাস্ট হেট দিস ব্লাডি থিং। কথাটুকু শেষ করতে না করতেই দুর্জয় নিজের হাতের টি শার্টটি 2 হাতে টেনে হিসড়ে ছিঁড়ে ফেলে। তার 2 চোখ ঠিকরে যেন আগুন বের হচ্ছে। নিঃশ্বাসের গতি এলোমেলো। হয়তো সর্বদা ঠান্ডা থাকা মানুষগুলো রেগে গেলে এরকমই তাণ্ডব লীলা চালায়। বাড়ি নীরবে দেখে দুর্জয়ের ধ্বংসলীলা। অপমানে থমথমে মুখশ্রী কালো হয়ে গিয়েছে ইতিমধ্যে। চোখে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ার সুযোগ খুঁজছে কেবল, কিন্তু বাণী সে সুযোগ দেয় না। আর এক মুহূর্ত দাঁড়ায় না সে। দৌড়ে কাউকে কিছু না বলে সেখান থেকে প্রস্থান করে। সাইকেলের গতি বাড়িয়ে পৌঁছে যায় বাসায়। সবার অগোচরে বাসায় প্রবেশ করতে চাইলেও হঠাৎ একজন যুবক এসে তাকে টেনে বসার ঘরে নিয়ে যায়। প্রফুল্ল গলায় জানায়, আই হ্যাভ এ গুড নিউজ। বাণীকে নিরুত্তর তাকিয়ে থাকতে দেখে যুবক হেসে জানায়, আমি কানাডায় যে ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করেছিলাম সেখান থেকে মেল এসেছে। আই এম গোয়িং টু কানাডা নাও। যুবকের কথা যেন বাণীর বুকের দাউ দাউ করে আগুনে কিছুটা ঘি ঢালে। তার কাছে অসহ্যকর ঠেকে সবকিছু। দুর্জয় নামক সেই ছেলে, সায়ানা নামক নিজের এই বড় ভাই, সবার কথাগুলো যেন কেবল তাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে। বাণী মা বাবা ভাইয়ের আনন্দের মজলিস ছেড়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয়। বিছানার দিকে এগোতে নিলেই তার চোখে পড়ে বিছানার এক কোণে রাখা তার কালো রঙা গিটারটা। সাথে সাথেই তার মনে পড়ে যায় দুর্জয়ের বলা সেই কথাটা। তোমার গিটারের টুংটাং শব্দ, তোমার গান, এভরিথিং অ্যাবাউট ইউ ইজ ইরিটেটিং। বাড়ির দুঃখগুলো ক্রোধের রূপ নেয়।
রাখবে না সেই গিটার, ছুঁড়ে ফেলে দেবে। গাইবে না আর কোনো গান, ছেড়ে দিবে চিরজীবনের জন্য। আজকের এই দিনটা সে নিজের জীবনের স্মৃতিপাতা হতে ছিঁড়ে ফেলে দেবে। আচমকা কলিং বেলের শব্দে বাণীর তন্দ্রা কেটে যায়, বেরিয়ে আসে অতীতের পাতা থেকে। পুরনো স্মৃতিচারণে তার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। কিছু পাতা কখনো জীবন থেকে মুছে ফেলা যায় না। শাহরিয়ার দুর্জয় বাড়ির জীবনের সেরকমই এক অধ্যায়। রুহিদের শিক্ষিকা রুনা ফারহানা 32 বছর বয়সী এক নারী। এক সন্তানের জননে এই নারী দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা। 1 মাস হয়েছে তিনি জানতে পেরেছেন এই ব্যাপারটা, সবে মাত্র 4 মাস। সামনের মাস থেকে উনি চাকরিটা ছেড়ে দিতেন, কিন্তু এসবের মাঝে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে কে জানত। বিপদ কি আর বলে কয়ে আসে? উত্তাপবিহীন দুপুরটা আজ অন্য দিনের মতো স্বাভাবিক নয়। চারিদিকের পরিবেশটা কেমন গুমট এবং থমথমে। আব্রাহাম আর অডিটোরিয়াম রুমের দিকে পা বাড়ায়নি, তবে দূর হতেই বিভিন্ন আদেশ দিয়ে চলেছে সে, যেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করছে অন্য আতঙ্কবাদীরা। যার মধ্যে অন্যতম হলো প্রতিটা কাচের জানালায় ঢেকে দেওয়া হয়েছে মোটা কাপড়ের পর্দা দ্বারা, যেন বাহির হতে কেউ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম না হয়। পুরো অডিটোরিয়ামে সবাই যখন একসঙ্গে জোড়া হয়ে বসে একে অপরকে সাহস ও ভরসা জুগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে অডিটোরিয়ামের এক কোণে মাথা নত করে অন্যদিকে ফিরে বসে আছে এক রমণী, সবার থেকে বিচ্ছিন্ন। দূর হতে সে আজ করতে পারছে সবার ঘৃণ্য দৃষ্টি। চোখ দুটো তার ফ্লোরের দিকে নিবদ্ধ, দৃষ্টি তুলে তাকানোর অবস্থায় নেই সে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও তার মধ্যে মৃত্যুভয় কাজ করছে। আজ এই আতঙ্কবাদীদের হাতে প্রাণ গেলেও বুঝি তার কিছু যায় আসে না। অতিরিক্ত টেনশন এবং দীর্ঘক্ষণ নিচে বসে থাকার ফলেই বোধহয় রুনা ফারহানা তলপেটে তীক্ষ্ণ ব্যথা অনুভব করছে। ব্যথাটা ক্রমশ কেবল বাড়ছে, বই কমছে না। প্রেগনেন্সির সময়টাতে প্রায় মহিলাদের একটু পরপর প্রসবের চাপ অনুভব করে। মিসেস রুনাও তার ব্যতিক্রম নয়। মধ্যে 2-1 তিনি নিজের সমস্যার কথা জানিয়ে আতঙ্কবাদীদের নিকট আবেদন করেছে যেন তাকে 2 মিনিটের জন্য ওয়াশরুমে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু হৃদয়হীন পশুগুলো ওনার আবেদন অগ্রাহ্য করে। রুনা ফারহানারও আর পিস্তলের বিরুদ্ধে গলা উঁচু করে কিছু বলার আর সাহস হয় না, কিন্তু এই পর্যায়ে তলপেটের ব্যথাটা অসহনীয় ঠেকছে তার কাছে। সইতে না পারে আচমকা তিনি পেট চেপে ধরে তীব্র স্বরে আর্তনাদ করে ওঠে। অডিটোরিয়ামে উপস্থিত সকলের দৃষ্টি নিবদ্ধ হয় তার দিকে। একজন আতঙ্কবাদী এগিয়ে এসে প্রশ্ন করে, চিল্লাস কেন? একেবারে পেট বরাবর গুলি কইরা বিষ ব্যথা ফুটাইমু। মিসেস রোনা কোনো প্রত্যুত্তর করতে পারে না, বরং চিৎকার করতে করতে একপাশে হেলে পড়লে একজন শিক্ষার্থী নিচের কোলে ওনার মাথাকে আশ্রয় দিয়ে ব্যাকুল স্বরে বলে ওঠে, ম্যাম অসুস্থ, প্লিজ ওনাকে অন্তত যেতে দিন। একজন কমে গেলে নিশ্চয়ই আপনাদের বড় কোনো ক্ষতি হবে না। শিক্ষার্থীর কথা শুনে একজন আতঙ্কবাদী ক্ষিপ্র পায়ে এগিয়ে এসে রাইফেলের অপর পাশের মাথা দিয়ে তার পিঠে আঘাত করে বলে, খুব জবান চালাইতাছস, দিমু কইটা। আতঙ্কবাদের উগ্র আচরণে ভীত হয় সকলে। মুহূর্তে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। রুহি নীরব দর্শকের ন্যায় দেখে সেই দৃশ্য। সে অনেকটা দরজার কাছেই বসেছিল। সব আতঙ্কবাদীরা যখন শিক্ষার্থীদের সাথে ব্যস্ত, সেই সুযোগে সবার দৃষ্টি অগোচরে রুহি অডিটোরিয়াম হতে বেরিয়ে আসে সামান্য মুক্ত অক্সিজেনের আশায়। নিঃশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে হঠাৎ করে। রুহি নিজের ইউনিফর্মের গলার কাজটা সামান্য টেনে ধরে এলোমেলো পা ফেলে লম্বা করিডোর পেরিয়ে অন্যদিকে মোড় ঘুরতে নিলেই একজোড়া হাত তাকে টেনে একপাশে নিয়ে যায়। রুহি ঝাপসা চোখে সেই হাতের মালিককে দেখতেই তার অস্থিরতার মাত্রা আরো বেড়ে যায়। আব্রাহাম চোখ কুঁচকে বলে, বেরিয়ে এসেছো কিভাবে? খুব সাহস বেড়েছে। প্রতি পদে এখানে বোম সেট করা, সামান্য এদিক সেদিক হলেই তোমার শরীর টুকরো টুকরো হয়ে যাবে। রুহি আব্রাহামের কথায় গুরুত্ব দেয় না। সে বুক টেনে নিঃশ্বাস নিতে নিতে আবার পা বাড়াতে নিলেই আব্রাহাম ফের তার হাত টেনে ধরে, ধমকের সুরে বলে, সমস্যা কি তোমার? কি করতে চাইছো? রুহি অস্পষ্টই গলায় বলে, ওয়াশরুম যাব। আব্রাহাম মিনিট এক রুহির অবস্থা পর্যবেক্ষণ করে তার হাত ধরে বলে, ছুটে পালানোর চেষ্টা করবে না। আমি যেখানে সেখানে পা রাখবো সেই পথ অনুকরণ করে আসো। মুখে পানির ছাপটা মারতেই সামান্য ধাতস্থ হয় রুহি। সিঙ্কের পানি ছিটে এসে তার ইউনিফর্মের অনেকটাই প্রায় ভিজে গিয়েছে, তবুও সেদিকে মাথা ব্যথা নেই তার। এতক্ষণে দলা পাকিয়ে গলায় আটকে থাকা কান্না এবার বুক চুড়ে বেরিয়ে আসে। বেসিনের দুপাশে হাতে ভর দিয়ে মাথা নত করে ফুফিয়ে কেঁদে ওঠে সে। কত রাত সেই মানুষটার সাথে নিজের কলেজের প্রতিটা কোণা নিয়ে গল্প করে বেরিয়েছে সে। মন খোলা রুহি যদি খুনাক করেও টের পেত প্রতারকটার উদ্দেশ্য, তাহলে হয়তো নিজের মুখেও মনে তালা মেরে রাখত।
এতগুলো প্রাণ আজ যেই বিপদে পড়েছে সেই বিপদের একাংশের জন্য হলেও রুহি নিজেকে দায়ী অনুভব করছে। এতগুলো মানুষের প্রাণের দায় বয়ে তো সে পরাপরেও শান্তি পাবে না, এপারের লোকে তাকে লানত দিবে। সেই ভাবনা মাথায় উকি দিতে রুহি এবার কাঁদতে কাঁদতে কপাল চাপড়ে ওঠে। সব তার দোষ। একজন আতঙ্কবাদীকে হৃদয়ে জায়গা দেওয়ার কি কোনো শাস্তি আছে আইনে? যদি থেকে থাকে তবে সেই শাস্তি ঠিক কতটা ভয়ঙ্কর। বাথরুমের খোলা দ্বারের সামনে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে আব্রাহাম। না এগিয়ে যাচ্ছে মিছে প্রেয়সীর কান্না মুছতে, আর না তাকে কোনো ধরনের তাড়া দেখাচ্ছে। মিনিট খানেক পর রুহি নিজেই নিজেকে সামলে নেয়। রক্তিম চোখের অশ্রু মুছে পানির কলটা বন্ধ করে সে শান্ত পায়ে এগিয়ে যায় আব্রাহামের দিকে। আব্রাহাম যাওয়ার জন্য পা বাড়াতে নিলে রুহি তার হাত ধরে বাধা দেয়। আব্রাহাম ভুরু কুচকে তাকাতেই রুহি অর্ধবেচর দেহটা আরেক পা এগিয়ে নিয়ে ধীরগতিতে আব্রাহামের বুকের ঠিক বাঁ পাশটায় মাথা গুঁজল। সারা জীবন বহু পরিস্থিতির সম্মুখীন হয়েছে আব্রাহাম, কিন্তু এরকম বিস্ময়কর পরিস্থিতিতে আগে কখনো পড়েনি সে। নিজের সকল কীর্তিকলাপের পর রুহির এমন কাণ্ডের কোনো অর্থবহ মানে খুঁজে পায় না সে। আব্রাহামের এসব ভাবনার মাঝেই তার বুকের বাঁ পাশ হতে থমথমে নারীস্বর বলে ওঠে, শেষবারের মতো তোমার হৃদস্পন্দন শোনার লোভ সামলাতে পারলাম না, কিন্তু আফসোস আজকে এই বুকের মাঝে শুধু একজনের প্রতারকের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি আমি। তন্ডা ভাবটা কেটে যেতে বাণীর কানে ভেসে আসে আরো দুই একবার কলিং বেলের শব্দ। বাণী দরজার পিপ হোল দিয়ে তাকাতেই দেখে সকালের সেই মুখটা। সেকেন্ড লেফটেন্যান্ট ইলিয়াস কাঞ্চন। এবার আর বাণী তেমন একটা ভয় পায় না, বরং স্বাভাবিকভাবেই দরজা খুলে। ইলিয়াস কাঞ্চন কোনো ভনিতা না করে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে ওঠে, ম্যাডাম আপনার লাঞ্চ। বাণী নীরবে প্যাকেটটা নিয়ে বাহিরের দিকে উকি মারে। দূর হতে সে দেখতে পায় উঠোনের ওদিকটায় আরো দুজন কাট কাট চেহারার যুবককে দেখা যাচ্ছে। সেই পানে তাকিয়ে থেকে বাণী ইলিয়াসকে প্রশ্ন করে, আপনারা খেয়েছেন? ইলিয়াস কাঞ্চন ইঞ্জিন দ্বারা চালিত রোবটের ন্যায় জবাব দেয়, না ম্যাডাম। বাণীর অদ্ভুত মায়া লাগে। ছেলেগুলো সকাল থেকে বাহিরে দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছে। ওদের উঠোনে চেয়ার পেতে বসতে দিলে কেমন হয়, কিন্তু মনের ভাবনাটার প্রকাশ করার সাহস পায় না বাণী। এটা তার নিজের বাড়ি নয়, অন্যের বাড়ি। বাড়ির মালিকের অনুমতি ব্যতীত তার ঘরের আসবাবপত্র হাত দিতেও বাণীর মনে সায় দেয় না। তাই সে কেবল বলে, আপনারাও খেয়ে নিন। ওকে ম্যাডাম। বাণী দরজা ভিড়িয়ে দিতে নিলেই ইলিয়াস কাঞ্চন ফের বলে ওঠে, ম্যাডাম। বাণী প্রশ্নবোধক দৃষ্টি মেলে তাকাতে ইলিয়াস একটা খাম এগিয়ে দিয়ে বলে, আপনার জন্য। বাণী উৎসুক দৃষ্টি মেলে খামটা হাতে নেয়। দরজাটা লক করে সেই খাম হাতে বসার ঘরে গিয়ে একটা সোফায় বসে খামটার উপরে কিছু লেখা নেই, নাম পরিচয়হীন। সম্পূর্ণ খামটা খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে একটা ভাঁজ করা সফেদ কাগজ। বাণী ধীর হাতে কাগজের ভাঁজ খুলে সঙ্গে সঙ্গে সে দেখতে পায় সম্পূর্ণ কাগজ জুড়ে বহু পরিচিত একজন হাতের লেখা। বাণী নীরবে পড়তে শুরু করা, বাণী তালুকদার। এই মুহূর্তে হেডকোয়ার্টারে একটা নীরব রুমে এই কাগজ এবং কলম হাতে বসে আছি আমি। যুদ্ধের ঘন্টা বেজেছে। সেই যুদ্ধক্ষেত্রে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমার মনে পড়লো তোমার সঙ্গে একটা জরুরি হিসেব মেটাতে হবে আমায়। সেজন্য ঘড়ি ধরে ঠিক 5 মিনিট সময় চেয়ে নিয়ে এই নীরব রুমে ছুটে এসেছি। কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসেছি। 11 বছর আগে স্কুল ব্যাকফিল্ডের বাস্কেটবল কোর্টে দাঁড়িয়ে আমি তোমাকে অনেকগুলো কথা বলেছিলাম। যথেষ্ট দুর্ব্যবহার করেছি সেদিন তোমার সাথে। এই উপলব্ধিটা আমি সেদিনই করতে পেরেছিলাম, কিন্তু তোমার সাথে আর কখনোই আমার দেখা হয়নি। না পেয়েছি ক্ষমা চাওয়ার সুযোগ। তাই আজ বলছি আমার সেদিনের ব্যবহারের জন্য আই এম সরি। বানি, এই 11 বছরে বহু কিছু বদলেছে। দুটো আলাদা পথের পথিক আমরা, কিন্তু দেয়ার ইজ সামথিং লাইক কল্ড ডেস্টিনি। আলাদা পথের দুই পথিক হওয়া সত্ত্বেও মহান আল্লাহ বারবার আমাদের এক মোড়ে এনে সাক্ষাৎ ঘটিয়ে দিচ্ছে। বিষয়টা নেহাতি কাকতালীয় নাকি ওনার মর্জি তা আমার জানা নেই। যেখানে যাচ্ছি সেখান থেকে ফেরার সম্ভাবনা কতদূর তাও আমার জানা নেই। কিন্তু যদি আল্লাহ হায়াত রাখেন এবং আমি ফিরে আসি, তবে আমি নিজের প্রশ্নের উত্তর আদায় না করে তোমাকে যেতে দিব না। আর থাক, আমার 5 মিনিট প্রায় ফুরিয়ে এলো। তাই এখানেই এই চিঠির সমাপ্তি টানছি। ইতি মেজর শাহরিয়ার দুর্জয়। টানা হাতের লেখার ছোট ছোট শব্দগুলোই আরেকবার চোখ বুলায় বাণী। তার জন্য বিশ্বাস করতে কষ্ট হচ্ছে খুব। দুর্জয় ক্ষমা চেয়েছে। আত্মগরিমায় ভরপুর মানুষটা ক্ষমা চাইতেও জানে। অবশ্যই সরিটা কি আসলেই গুরুত্বপূর্ণ ছিল? বাণীর তো মনে হয় না।
তার মনে হয় দুর্জয়ের 11 বছর আগে বলা প্রতিটা কথা যথার্থ ছিল। আপন ভাবনাগুলো একপাশে রেখে বানের মস্তিষ্কে হঠাৎ বেজে ওঠে দুর্জয়ের লেখা চিঠির 3টি শব্দ। যুদ্ধের ঘন্টা বেজেছে। কিসের যুদ্ধ? বাণী দ্রুত বসার ঘরে একবার চোখ বোলায়। একটা ছোট বেতের গোল টেবিলের উপর হতে রিমোটটা হাতে নিয়ে টিভি অন করে, কিন্তু বেচারি নিরাশ হয়। টিভিতে ডিশের লাইনের সংযোগ নেই। বাণী রিমোট ছেড়ে দ্রুত উঠে দরজার কাছে এগিয়ে যায়। দরজা খুলে বাহিরে উকি দিয়ে মৃদুকম্পিত গলায় ডাকে, ইলিয়াস কাঞ্চন। ডাকতে দেরি, কিন্তু বান্দার হাজির হতে দেরি হয় না। রোবটের ন্যায় জবাব দেয়, জি ম্যাডাম, বলুন। এই বাসায় টিভিতে কেবল কানেকশন নেই, তাই নিউজ দেখতে পারছি না। বাইরে কিসের যুদ্ধ চলছে, কি হয়েছে আমাকে বলবেন? ইলিয়াস কাঞ্চনকে ভাবুক দেখায়। চট্টগ্রাম শহরের বুকের কালো অধ্যায়ের কথা ম্যাডামকে জানানোর আগে কি একবার স্যারের অনুমতি নেওয়া উচিত, কিন্তু সেই অনুমতি চাওয়ার সুযোগ তো আপাতত নেই। ভাবুক কাঞ্চন ফের তাকায় উদ্গ্রীব বাণীর মুখপানে। নীরব অডিটোরিয়ামে হুটহাট শোনা যাচ্ছে ক্ষীণ ফুপিয়ে কান্না করার শব্দ, কিন্তু তা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হচ্ছে না। তার পূর্বেই অস্ত্রধারী আতঙ্কবাদীরা অস্ত্রের বলে সেই স্বরে মাটি চাপা দিয়ে দিচ্ছে। ভয়ে আতঙ্কিত মুখগুলো যখন প্রাণ শঙ্কায় ভীত, তখন সেই অডিটোরিয়ামের এক কোণে নির্জীব এক নারী দেহ অসাড় হয়ে ফ্লোরে পড়ে রয়। চেতনাহীন সেই রমণীকে দূর হতে সবার অগোচরে অতি সাবধানে পর্যবেক্ষণ করে চলেছে একজোড়া তীক্ষ্ণ ঈগল চোখ। এই মেয়েটাও ভীতু, অন্য সবার মতো দুর্বল। না হয় সামান্য এক কোপানোর দৃশ্য দেখে কেউ জ্ঞান হারায় নাকি? আব্রাহাম নিজের দৃষ্টি রুহির উপর থেকে সরিয়ে তাকায় অডিটোরিয়ামের ডান পাশে, যেখানে একটা নিথল লাশ পড়ে রয়েছে। লাশটা আর কারো নয়, বরং শিক্ষিকা রুনা ফারহানার। ভদ্রমহিলা পেট ব্যথায় তীব্র চেঁচামেচি করছিল। আব্রাহামের দলের এক রকচটা সদস্য, যার নাম মবিন। সে মহিলা সেই চেঁচামেচি সহ্য করতে পারেনি। সোজা ধারালো এক অস্ত্র হাতে নিয়ে এসে মহিলার পিঠে ও বুকে কোপ বসায়। আব্রাহাম তখন কেবল রুহিকে নিয়ে অডিটোরিয়ামের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। এরকম এক দৃশ্য দেখে দুজনেই বাকরুদ্ধ হয়ে পড়ে। আব্রাহাম দৌড়ে এগিয়ে যায় মুবিনের দিকে এবং রুহির মস্তিষ্ক এই ধাক্কা সামলাতে না পারে নিশ্চল হয়ে যায়। দরজার সামনে জ্ঞান হারিয়ে পড়ে যায় সে। রুমে উপস্থিত সকল শিক্ষার্থী নিজেদের শিক্ষার্থীর প্রতি সেই নৃশংসতার সাক্ষী হয়। দুই একজন গা গলিয়ে উক্ত জায়গায় বমি করে দেয়। সকল হোস্টেজের মনেই তখন প্রতিধ্বনি হচ্ছে একটাই কথা, এই রকম ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হওয়ার থেকে মৃত্যুবরণ করা ঢের সহজ। আব্রাহাম মুবিনকে থামাতে গেলে তাদের হাতাহাতির মাঝে মুবিন আর একটা কোপ বসে রুনা ফারহানার দেহে। তবে এবারে কোপটা রুনা ফারহানার গলার কাছটাই লাগে। মুহূর্তেই দেহটা ঝাঁকে তুলতে তুলতে সকলের সামনে নিশ্চুপ হয়ে যায়। সেই থেকে যে রুহি জ্ঞান হারিয়েছে, এখনো তার জ্ঞান ফেরেনি। অবশ্য আব্রাহাম কাউকে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করার আদেশ দেয়নি। হৃদয়বান দুর্বল মেয়েটার প্রতি এটা আব্রাহাম যেন কোনো দয়া করলো। আব্রাহাম মনে মনে শুধায়, তুমি ঘুমাও রুহি, এই তাণ্ডব লীলা স্বচক্ষে সহ্য করতে পারবে না তুমি। তোমার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না আজ। কলেজ এরিয়ার চারিদিকটা সম্পূর্ণভাবে সামরিক বাহিনী নিজেদের অধীনে নিয়ে এসেছে। এই এরিয়ার ধারে কাছেও কোনো সাধারণ মানুষ কিংবা সাংবাদিকদের আনাগোনার সুযোগ দেওয়া হচ্ছে না। যদিও হোস্টেসদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে সেখানে ভিড় জমিয়ে কান্নার রোল জুড়ে বসেছে, তবে তাদের সামলানোর দায়িত্বটা দেওয়া হয়েছে পুলিশের কাঁধে। কিছু সংখ্যক পুলিশ যেখানে সান্ত্বনামূলক কথা দ্বারা তাদের শান্ত রেখে সাহস জোগানোর চেষ্টা করছে, সেখানে অন্য প্রান্তে কিছু সংখ্যক পুলিশ চামারের ন্যায় আচরণ করছে তাদের সঙ্গে। এরই মাঝে রয়েছে সাংবাদিকদের ভিড়, যারা সন্তানের প্রাণ আশঙ্কায় ভীত। বাবা মার দিকে ক্যামেরা তাক ছুড়ে যাচ্ছে অদ্ভুত সব প্রশ্ন। আপনার কি মনে হয় ভেতরে আপনার সন্তান কি অবস্থায় আছে? আপনি কি নিজের সন্তানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়েছে? টিভি নিউজ চ্যানেলের দিকে স্থির একজোড়া দৃষ্টির মালিক তীব্র ঘৃণা মিশ্রিত স্বরে বলে ওঠে, কি অদ্ভুত কাণ্ড, জ্ঞানহীন প্রশ্ন। চৌধুরী নিবাসের প্রায় সকল সদস্যরা আজ বাসায় উপস্থিত। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা নিউজ দেখার পরে তরি রশিদ বাদে আর কেউই বাসা থেকে বের হয়নি। টিভির সামনে বসে থাকা সকলে পার্থ মুনতাসির চৌধুরীর বলা কথাটার গভীরতা উপলব্ধি করে। এই তো বেশি দিন না, ক্যালেন্ডারের পাতা উল্টে কেবল 6 মাস পিছিয়ে গেলে এরকম একটা দিনের সাক্ষী হয়েছিল তারা, যখন তাদের ঘরের ছেলে এবং ছেলের সমতুল্য মেয়ে জামাই আতঙ্কবাদীদের কবজায় বন্দী ছিল। সেদিন চৌধুরী এবং রশিদ পরিবারের সকলে এদের মতো নিজেদের সন্তানকে অক্ষুণ্ণ অবস্থায় ফিরে পাওয়ার প্রার্থনায় মশগুল ছিল। আফজাল চৌধুরী মনে মনে মান্যত করেছিলেন যে ছেলে দুটোর জন্য সদকা হিসেবে মসজিদে এতিম শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করবে। তুর্য ও শোভন যেদিন সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরে, সেদিন আফজাল সাহেব নিজের মনের সুপ্ত মানত পূরণ করেছিলেন।
লিভিং রুমের একপাশে একটা সোফায় বসে থাকা শোভন সবার অগোচরে নীরবে সেখান থেকে প্রস্থান করে। নিজের রুমে ফিরে এসে দরজাটা ভেতর থেকে লক করে অতি গোপন এক স্থান হতে বের করে উচ্চপদস্থ একজন সম্মানিত ব্যক্তি হতে পাওয়া একটা চিঠি, যেখানে লেখা রয়েছে, শোভন মুহতাসিম চৌধুরী, আমি যখন এই চিঠি লিখছি তখন আপনি হাসপাতালে জীবন মরণের পাঞ্জা লড়ছেন। অফিসার শোভন, বিশ্বাস করুন, যখন আমাকে এই মিশনের দায়িত্ব অর্পণ করা হয় এবং আমি হস্টেজ লিস্টে আপনার নামটা দেখি তখন আমি বাকহারা হয়ে পড়ি। এই তো কিছুদিন পূর্বেই তো আমাদের দেখা হলো। তরতাজা এক প্রাণকে আমি এমন এক কেস নিয়ে তদন্ত করতে দেখি যেই কেসকে উপর মহল হতে অপ্রয়োজনীয় বলে বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছিল, কিন্তু আপনি সেদিন সেই আদেশের তোয়াক্কা করেননি। দুর্দম্য সাহস নিয়ে একাই কেসটার ছক কষতে শুরু করেন। সকল অর্ডারের বিরুদ্ধে গিয়ে আমার বিশ্বাস আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। নিজের পরিবারের জন্য আপনি সুস্থ হবেন। এই দেশের বুকে একজন শোভন মুহতাসিমের প্রয়োজন বলেই আপনি সুস্থ হবেন। এই চিঠিটা পড়ার জন্য হলেও আপনাকে সুস্থ হতে হবে। আপনি চিন্তা করবেন না, এই কেসটা আমি এখানেই ছেড়ে দেব না। এই কেসের সাথে জড়িত প্রতিটা কেঁচোকে তাড়া করব। তারা যেই গর্তেই গিয়ে লুকিয়ে থাকুক না কেন, আমি সেই গর্ত খুঁড়ব প্রয়োজনে। ইনশাআল্লাহ গর্ত হতে কেঁচো ও সাপ দুটোকেই বের করতে সক্ষম হতেই হবে। কারণ যেখান থেকে শোভনদের দায়িত্বের ইতি ঘটে, সেখান থেকেই দুর্জয়দের সেই দায়িত্বের ভার বইতে হয়। মে আওয়ার কান্ট্রি লিভ লং। ইতি মেজর শাহরিয়ার দুর্জয়। সম্পূর্ণ চিঠিটায় একবার চোখ বুলিয়ে শোভন জানালা দিয়ে একবার বাহিরে তাকায়, বিড়বিড়িয়ে বলে, আল্লাহ আপনার সহায় হোক মেজর দুর্জয়। সামরিক বাহিনীর জিপে করে ডু নট ক্রস দ্য লাইনের সীমানা অতিক্রম করে ভিতরে প্রবেশ করে স্পেশাল টিমের সদস্যরা সামরিক বাহিনীর দখলে কলেজ সীমানার বাহিরে টাঙানো তাঁবুর ভেতর প্রবেশ করতেই তাদের দেখা হয় সেখানে দায়িত্বে থাকা বাকি সেনা সদস্যদের সঙ্গে। মেজর দুর্জয় রেডিও ইঞ্জিনিয়ারের টেবিলের কাছে এগিয়ে যেতে যেতে প্রশ্ন ছুড়ে, টিল নাও এনি নেগোসিয়েশন করা সম্ভব হয়েছে? নো স্যার, টেরোরিস্টরা আমাদের কোনো কথার বিপরীতেই সাড়া দেয়নি। তারা সম্ভবত নেগোসিয়েশন করতে ইন্টারেস্টেড না, ওই ঠিক গতবারের মতো। উত্তরটা শুনে দুর্জয় কানে হেডফোন গুঁজে কিছু শোনার চেষ্টা করে, কিন্তু আশানুরূপ কোনো লাভ হয় না এতে। কারণ কলেজ ভবনের কাছে গিয়ে রেডিও সিস্টেম ইনস্টল করা সম্ভব হয়নি। আতঙ্কবাদীদের গুলি ছোড়ার সম্ভাবনা রয়েছে। তাঁবুতে উপস্থিত 7 লেফটেন্যান্টের মধ্যে সাইফ ফিসফিসিয়ে বলে ওঠে, খালি যদি কর্নেল স্যারের অর্ডার না থাকতো তাহলে আমি এক্ষুনি ভিতরে গিয়ে সবগুলা বাঙ্গির পুতেরে পুইত্তা রাইখা আসতাম। সাইফের কথা বাকি 6 জনের কানে পৌঁছায়, কিন্তু তারা কোনো জবাব দেয় না। দুর্জয় সম্পূর্ণ সিচুয়েশন অবজার্ভ করে নিজের পকেট হতে হ্যান্ড হেল্ড ট্রান্সিভার বের করে। মুহূর্তেই হেডকোয়ার্টারে উপস্থিত লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফা এবং আরো উচ্চ পদস্থ কর্নেলদের সঙ্গে কানেক্টেড হতেই দুর্জয় তাদের এখানকার সিচুয়েশন অ্যানালাইসিস সম্পর্কে জানায়। দুর্জয় সাহস নিয়ে বলে, স্যার অর্ডার দিন, আমরা ইনস্ট্যান্ট প্ল্যান ম্যাপ রেডি করেছি ভেতরে প্রবেশ করার। কর্নেল জুবায়ের শিকদার দুর্জয়ের কথায় ঝগড়া দিয়ে বলে, নো দুর্জয়, এখন ভিতরে প্রবেশ করা ঠিক হবে না। এখান থেকে যে প্ল্যান ম্যাপ রেডি করে তোমাদের পাঠানো হয়েছে কেবল সেই অনুযায়ী তোমরা কাজ করবে। দুর্জয় শান্ত গলায় বলে, স্যার 87 জন হস্টেজ এই মুহূর্তে প্রাণ ভয়ে তটস্থ হয়ে রয়েছে ওই কলেজের ভেতর। সন্ধ্যা গড়িয়ে রাত আসার অপেক্ষা করলে খুব দেরি হয়ে যাবে। আর তাছাড়াও রাতের অন্ধকারে পাওয়ার সাপ্লাই কেটে ভেতরে প্রবেশ করাটাও সেফ না। ভবনের কোথায় কোথায় বিপদ ওত পেতে রয়েছে আমাদের জানা নেই। আমার টিম মেম্বারদের সেফটি আর থাকবে না তাতে। কর্নেল জুবায়ের শিকদার দুর্জয়ের কথার পিঠে তেতে ওঠে। ডোন্ট ফরগেট ইওর আইডেন্টিটি দুর্জয়, ইউ আর এ সোলজার। তোমার একমাত্র কাজই হচ্ছে অর্ডার মানা, আর আমাদের অর্ডার সবসময় দেশ ও জাতির সুরক্ষার উদ্দেশ্যেই হয়ে থাকে। আর ইউ আর টকিং অ্যাবাউট দ্য লেফটেন্যান্ট সেফটি। তোমার কি মনে হয় ইট ইজ অ্যাবাউট দেয়ার লাইফ? হস্টেজদের উদ্ধারের জন্য জীবন দিতে হলেও ওরা দিবে, এ নিয়ে এত ভাবাভাবির কি আছে? আর তবুও যদি তুমি এই বিষয়ে ভাবতে চাও তাহলে আমাকে এই মিশনের দায়িত্ব অন্য কারো হাতে দিতে হবে। জুবায়ের শিকদারের বলা কথাগুলো পৌঁছায় তাঁবুতে উপস্থিত সকলের কানে। দুর্জয়ের রাগে শরীর কাঁপছে। সচরাচর সে সর্বদাই নিজের উচ্চপদস্থ সকলকে সম্মান করে যদি সে সম্মানের যোগ্য হয়, কিন্তু এই কর্নেল জুবায়ের শিকদারের প্রতি দুর্জয়ের একলাশ বিরক্তি ও রাগ জমা রয়েছে। স্বাধীনতার পরে এই দেশের মাটিতে এভারভিউ রেস্টুরেন্টের সেই টেররিস্ট অ্যাটাকের ঘটনাটা ফার্স্ট হোস্টেজ স্কেচ ছিল সামরিক বাহিনীর জন্য। একটা হোস্টেজ সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য যেরকম বুদ্ধিসম্পন্ন হতে হয় তার লেশমাত্র কর্নেল জুবায়ের শিকদারের মধ্যে
খুঁজে পায় না দুর্জয়। কিন্তু এই ব্যাপারে বিন্দুমাত্র টু শব্দ করার সাহস দেখাতে গেলেই জুবায়ের শিকদার অতি কৌশলে বুঝিয়ে দেয়, আমার অর্ডারের বাইরে গেলে তোমার চাকরি বিপদে পড়বে মেজর দুর্জয় শাহরিয়ার। দুর্জয় কিছু বলতে নেবে তার পূর্বেই হ্যান্ড হেল্ড ট্রান্সিভার খ্যাত ওয়াকি টকির অপর পাশ হতে লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তাফা বলে ওঠে, ফলো দ্য অর্ডার মেজর দুর্জয়। বাট স্যার, আই সেইড ফলো দ্য অর্ডার মেজর দুর্জয়। এবার কিছুটা তেজ মিশিয়ে কথাটুকু বলে জুলফিকার। কর্নেল জুবায়েরের অর্ডারের সঙ্গে সে নিজেও সম্পূর্ণ একমত নয়, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। দুর্জয়কে এমন কোনো কাজ করার সুযোগ দিবে না সে যাতে দুর্জয়ের চাকরি হুমকিতে পড়ে। তাই সেই পিতৃ স্নেহতুল্য অনুভূতি হতেই তিনি দুর্জয়ের মঙ্গলের জন্যই এমন কঠোর আচরণ করেন। দুর্জয় শক্ত গলায় জবাব দেয়, রজার দ্যাট স্যার। হ্যান্ড হেল্ড ট্রান্সিভারটা ডিসকানেক্টেড করে দুর্জয় মিনিট এক পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে। চোখ বুজে বড় বড় নিঃশ্বাস ছেড়ে সে নিজের রাগটা ধাতস্থ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে সে রাগে হাতের কাছের একটা পানির বোতল তুলে মেঝেতে হাঁচার মারে। তার এহেন আচরণে কেঁপে ওঠে তাঁবুতে উপস্থিত সকলে। দুর্জয় কারো দিকে না তাকিয়ে বেরিয়ে যেতে যেতে বলে ওঠে, প্রস্তুতি নাও, আমরা সন্ধ্যার পর ভবনে প্রবেশ করব। সকাল থেকে বাড়িটা মাথায় তুলে রেখেছে বন্নি। না মুখে তুলেছে দানা পানি, না তোয়াক্কা করেছে কারো অনুনয়ের। কেবল একটাই কথা তার, মাম্মাকে চাই। হিরণ গত রাত হতে এখনো বাড়ি ফিরেনি। কোথায় নিরুদ্দেশ্য হয়েছে কে জানে। তবে হিরণ যদি বাড়ি ফিরে শুনে তার মেয়ে সকাল থেকে অভুক্ত, তাহলে যে কি অবস্থা হবে তা ভাবতেই রাধুনী লিজা ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে। তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন বাচ্চাটাকে খাওয়ানোর। এক পায়ে দাঁড়িয়ে থেকে একের পর এক বন্নির সকল প্রিয় খাবার রান্না করে মুখের সামনে নিয়ে ধরেছে, কিন্তু বন্নি তা মুখে তো তুলেইনি, উল্টো আরো রাগ করে দুপুর থেকে নিজের রুমের দরজা ভিতর থেকে লক করে বসে আছে। লিজা বন্নির রুমের দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলে, বইনি মামনি, দরজা খোলো, মাম্মা এসে পড়বে তো। এরকম করলে মাম্মা কষ্ট পাবে। বন্নি ভেতর থেকে চেঁচিয়ে ওঠে, লায়ার্স, মাম্মা পাপা আসবে না? কেন আসবে না? তোমাকে রেখে ওনারা কোথায় যাবে? তাহলে সকাল থেকে কেউ একবারও আমার সাথে ফোনে কথা বলেনি কেন? বন্নির এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না লিজা। সে কিভাবে জানবে স্যার আর ম্যাডাম নিজেদের মেয়ের সাথে কেন কথা বলছে না? এক চাপে সারাদিন এই বাচ্চা মেয়েটার পেছনে দৌড়ে লিজা ক্লান্ত। তার ধৈর্য শক্তিও আর মানছে না। তিনি শেষবারের মতো ক্লান্ত গলায় বলে, বের হও মামনি, তোমার পাপা খুব রাগ হবে। বন্নি আবার আর কোনো জবাব দেয় না। লিজা আরো কিছুক্ষণ অপেক্ষা করে। ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে সে ক্লান্ত পায়ে দোতলা থেকে নিচে নেমে আসে। যা হওয়ার হবে। তার পক্ষে আর সম্ভব নয় বাচ্চার পেছনে দৌড়ানো। গর্জনতলা সমুদ্রের ধারে নীরবে বসে আছে হিরণ। অনিমেষ চেয়ে আছে দূর সমুদ্রের জলরাশির পানে। কেন জানি মনে হচ্ছে এইবার বাড়িকে খুঁজে পাওয়া এতটা সহজ হবে না। আগের দুবার বাণী একা পালিয়েছিল, এবার কারোর সঙ্গে পালিয়েছে। সেই কেউটা যে সাধারণ কেউ নয় তা বুঝতে মোটেও অসুবিধা হচ্ছে না হিরণের। সাধারণ কেউ হলে নিশ্চয়ই এভাবে সব প্রমাণ মিটিয়ে পালাতে পারত না। গভীর ভাবনার অতলে ডুবে থাকা হিরণকে কাছ হতে দেখছে ইবাদ। গতরাত থেকে এক মুহূর্তের জন্য সে হিরণকে একা ছাড়েনি। এই শান্তশিষ্ট স্যারকে তার মোটেও ভালো লাগছে না। হিরণের স্বভাব অনুযায়ী এতক্ষণে 10-12টা লাশ ফেলে দেওয়ার কথা, কিন্তু হিরণ সেরকম কিছুই করছে না। কেবল শান্ত গলায় বাণী ম্যাডাম আর তার সাহায্যকারীকে খুঁজে বের করার আদেশ দিয়ে এই সমুদ্র পাড়ে এসে বসে আছেন। ইবাদের ভাবনার মাঝে হিরণ আচমকা মৃদু হেসে বলে ওঠে, বাণীকে আমি নিজের করেছি, কিন্তু বাণী আমার হয়নি। হিরণের কথার ধরন দেখে ইবাদের বড্ড মায়া হয়। সে মানছে তার স্যার খারাপ, কিন্তু ম্যাডাম কি একটু কনসিডার করতে পারতো না? স্যারের অনুভূতিকে সামান্য মূল্যায়ন করতে পারতো না? ইবাদ নিশ্চিত বাণী ম্যাডামের এক কথায় স্যার দুনিয়ায় ফোর করে দেওয়ার আগেও দ্বিতীয়বার ভাববেন না। ইবাদের ভাবনার মাঝেই তার ফোন বেজে ওঠে। সে কল রিসিভ করতে অপর পাশ হতে বলা কথা শুনে ফোন কানে ধরে চিন্তিত গলায় হিরণের উদ্দেশ্যে বলে, স্যার, বন্নি দুপুর থেকে রুমের দরজা লক করে বসে আছে। গত 1 ঘন্টা ধরে ওর কোনো সারা শব্দও পাওয়া যাচ্ছে না। প্লিজ চলুন স্যার। মেয়ের কথা শুনতেই যেন হিরণ সম্বিত ফিরে পায়। দ্রুত পায়ে উঠে গাড়ির দিকে এগিয়ে যায়। বাণীর ভাবনায় সে এতটা বিভোর হয়েছিল যে নিজের মেয়ের কথা ভুলে গিয়েছিল সে। হিরণ ফ্রন্ট সিটে উঠে বসতে বসতে আদেশের গলায় বলে, দ্রুত চালাও, আমার মেয়ে অপেক্ষা করছে। সন্ধ্যা সবে নামলো বলে অডিটোরিয়ামের মেঝেতে বসে থাকা ভীত সন্ত্রস্ত মেয়েগুলো আর সহ্য করতে পারছে না এই জীবন মরণক্ষণ। তবুও তাদের ঠোঁট চেপে এই পরিস্থিতি সহ্য করতে হচ্ছে, কারণ তারা কেউই তাদের শিক্ষিকা রোনা ফারহানার মতো করুণ পরিণতি চায় না।
পুরো বিকেল জুড়ে আব্রাহাম ছাদের চিলেকোঠা ঘরের জানালা দিয়ে বাহিরে আর্মিদের অবস্থান পর্যবেক্ষণ করেছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো কোনো আর্মির মতিগতি সে ঠিক ঠাওর করতে পারেনি। এদের যেন হোস্টেজদের জীবন নিয়ে কোনো চিন্তা নেই, না আছে আতঙ্কবাদীদের মারার কোনো তাড়া। সবটা পরখ করে অডিটোরিয়ামের দিকে পা বাড়ায় সে। অডিটোরিয়ামে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তার চোখ গেল রুমের এক কোণে। মুহূর্তেই তার ভুঁড়ি কুঁচকে গেল। উক্ত কোণের মেঝেটা খালি দেখে সে সঙ্গে সঙ্গে উপস্থিত সকল মেয়ের মুখোপনে চায়। এত মুখের ভিড়ে ভীত দুর্বল মেয়েটার মুখ না দেখে সে আগ্রহী গলায় অডিটোরিয়ামে উপস্থিত একজন আতঙ্কবাদীকে প্রশ্ন করে, এই কোনায় যে সেন্সলেস মেয়েটা ছিল কোথায়? উক্ত আতঙ্কবাদীর মুখের কোণে বিশ্রী হাসি ফুটে ওঠে। সে বেশ রসালো গলায় বলে, মুবিনের খিদা লাগছিল খুব, টসটসে মালটারে দেখা আর লোভ সামলাইতে পারে নাই, খাইতে নিয়ে গেছে। আব্রাহাম রাগে বিস্ময়ে বিমূঢ় হয়। কেবল এক প্রহরের জন্য একা রেখে গিয়েছিল, আর সেই সুযোগটাই লুফে নিয়েছে মুবিন। আব্রাহাম লম্বা নিঃশ্বাস ফেলে প্রশ্ন করে, কোথায় নিয়ে গিয়েছে? প্রশ্নটা করলেও আর উত্তরের অপেক্ষায় দাঁড়ায় না আব্রাহাম। রাইফেল হাতে দ্রুত কদমে বেরিয়ে যায়। তাদের মধ্যে কথোপকথন শুনতে পায় অডিটোরিয়ামে উপস্থিত বাকি মেয়েরা। তাদের মধ্যে কিছু মেয়ে এরকম কথা শুনে ভয়ে তটস্থ হয়ে ওঠে। তার মানে লোকগুলো শুধু খুনি নয়, বরং মেয়ে খেকো। কিছু মেয়ে যখন নিজ সম্ভ্রান্তের চিন্তায় ব্যস্ত, তখন বাকি মেয়েরা মনে মনে খুশি হয়। রুহি নামক ওই মেয়ের সাথে এমনটাই হওয়া উচিত। একজন আতঙ্কবাদী সাহায্যকারীর সাথে এরকম ঘটনায় তারা মোটেও চিন্তিত নয়। কলেজ ভবনের ভিতরে সম্পূর্ণ দোতলাটা তন্ন তন্ন করে খুঁজেও রুহি কিংবা মুবিনকে না পেয়ে আব্রাহাম দ্রুত তৃতীয় তলা যায়। তখনই তার কানে ভেসে আসে তৃতীয় তলার করিডোরের শেষ মাথায় অবস্থিত ক্লাসরুম হতে ক্ষীণ মেয়েলি কান্নার সুর। আব্রাহাম দ্রুত পায়ে দৌড়ে সেই ক্লাসরুমের দিকে এগিয়ে যায়, কিন্তু ভিতরে প্রবেশের সুযোগ নেই। দরজাটা ভেতর থেকে লক করা। আব্রাহাম ক্লাসরুমের জানালার থাই গ্লাস দিয়ে ভিতরে তাকাতেই তার পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে চিৎকার করে মুবিনের নাম ধরে ডাকে। মুবিনের কানে সেই ডাক পৌঁছায় না। আব্রাহাম একটা লম্বা নিঃশ্বাস টেনে দরজার সামনে গিয়ে জোরালো পায়ে লাথি বসায়। একবার, দুবার, তিনবার। পরপর কয়েকটা লাথি দরজায় পড়তে বিশাল কাঠের দরজা ছিটকানে ভেঙে খুলে যায় দরজা। মুবিন উঠে দাঁড়াবে, তার পূর্বে তার ঘাড়ের কাছে শক্তপোক্ত একটা হাতের থাবা পড়ে। একটানে তাকে সোজা করে দাঁড় করিয়েই আব্রাহাম এলোপাথাড়ি ঘুষি মারতে শুরু করে। অকথ্য ভাষায় গালি দিতে দিতে বলে ওঠে, শুয়োরের বাচ্চা, তোর এই জায়গায় ফষ্টি নষ্টি করতে নিয়ে আইছি? মাইয়া মানুষ দেখলে লোভ সামলাতে পারস না? শালা খাঙ্কির পোলা, কই হাত দিছস তুই? তোরা তো পুরো কলিজা হয়ে গেছে। কথাটা বলে মুবিনের নাক বরাবর আরো 2-3টা ঘুষি বসায় আব্রাহাম। আচমকা আঘাতে মুবিন প্রথমে নিজেকে সামলাতে না পারলেও এই পর্যায়ে এসে সেও আর চুপ থাকে না, বরং আব্রাহামকে প্রতিরোধ করতে তার পেট বরাবর ঘুষি মারে। দাঁত কিরমিরিয়ে বলে, মুবিনের প্রস্তার কোনো উত্তর দেয় না আব্রাহাম। সে আপাতত নিজের মধ্যে নেই। অতির আগে সবসময় তার শরীর কাঁপে, এখনো তাই হচ্ছে, কিন্তু সেদিকে তোয়াক্কা করে না আব্রাহাম। হুশ জ্ঞান খুইয়ে সে ঘাত প্রতিঘাতের খেলায় মত্ত হয়। দুজনের সাপে নেউলে মারামারি মাঝে ক্লাসরুমের একটা টেবিলের নিচেতে কান্না দমানোর জন্য নাক টানার শব্দ শোনা যায়। মুহূর্তে আব্রাহামের দৃষ্টি স্থির হয় সেই পানে। ভিতর রুহি হাঁটুতে মুখ গুজে গা কাঁপিয়ে ফুফিয়ে কান্না করছে। একদিনে পরপর এতগুলো ঘটনা ওকে ট্রমাটাইজড করে তুলেছে। প্রতারণা, চোখের সামনে খুন হতে দেখা এবং সবশেষে মলেস্টিং এর শিকার হওয়া। আজকের মতো আর কি বাকি আছে তার জীবনে ঘটার? আব্রাহাম এক পলক রুহির অবয়ব দেখে, অতঃপর মুবিনের ডান হাতের মুঠোয় পেঁচানো রুহির ইউনিফর্মের উপরের ক্রস বেল্টটা টেনে নিজের হাতে নিয়ে তা দ্বারা মুবিনের গলা পেঁচিয়ে ধরে। চোখের পলকে মুবিনের নড়াচড়া করার সব পথ বন্ধ করে দিয়ে নিজের পাশে চেয়ারের দিকে তাকায় সে। চেয়ারটার উপর একটা পিস্তল, একটা চাপাতি ও মুবিনের গায়ের শার্টটা রাখা। আব্রাহাম অতি শান্ত ভঙ্গিতে এক হাতে চাপাতিটা তুলে নেয়। তা দেখে মুবিন চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকার দীর্ঘস্থায়ী হয় না। তার পূর্বে আব্রাহাম নিজের হাতে চাপাতি মুবিনের গলায় চালায়। অদ্ভুত গড়গড় শব্দে রুহি কান্না চাপিয়ে সামান্য মাথা তুলে তাকাতেই তার সম্পূর্ণ শরীর গুলিয়ে ওঠে। আরো একটা খুনের সাক্ষী হয় সে। এইবারে খুনটা আরো বেশি ভয়াবহ। আব্রাহামকে দেখতে উদ্ভ্রান্তের ন্যায় লাগছে। তার মুখভাব দেখে রুহির তাকে চিনতে কষ্ট হচ্ছে। যেই মুখের সরল হাসি দেখে রুহির কিশোরী মনে প্রেমের তুফান উঠত, আজ সেই মুখ দেখেই রুহির ভয় হচ্ছে। আব্রাহামের হাত সম্পূর্ণ রক্তে মাখামাখি হয়ে আছে। রুহির মস্তিষ্কে শুকনো চিনচিনে ব্যথা হচ্ছে। সে ফের মাথা হাঁটুতে গুজে আর একটু ভিতরের দিকে চেপে বসে। মুবিনকে সম্পূর্ণ শেষ করে শান্ত হয় আব্রাহাম। তাজা রক্তে সম্পূর্ণ ফ্লোর ভেসে যাচ্ছে। আব্রাহাম অতি শান্ত ভঙ্গিতে হাতের চাপাতিটা রেখে চেয়ারের উপর থাকা মুবিনের শার্টে নিজের হাতের রক্ত যতটুকু সম্ভব মুছে নেয়। দুদণ্ড অপেক্ষা করে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে এগিয়ে যায় দূরে টেবিলের নিচে বসে থাকা ভীততন্ত্র
রুহির কাছে। কোনো ভনিতা না করে রুহির ডান হাতের কবজি ধরে একটানে তাকে টেনে টেবিলের নিচ থেকে বের করে আনে। রুহি চোখ খিচে বন্ধ করে রেখে অস্ফুটে উচ্চারণ করে, লাশ, আমি তাকাবো না। আব্রাহাম তাকিয়ে দেখছে রুহিকে। মেয়েটা নিজের মাঝে নেই আপাতত। আব্রাহাম অতি নীরবে নিজের গায়ের কালো টি শার্টের উপর পরিহিত কালো জ্যাকেটটা খুলে রুহির কাঁধে চাপিয়ে দিয়ে তার হাত চেপে ধরে শান্ত গলায় বলে, চলো। তাজা রক্তের গন্ধ হতে দূরে আসতে আব্রাহাম বলে ওঠে, চোখ খুলো। রুহি জোরে জোরে মাথা ছাকিয়ে না বলে। সে চোখ মেলে তাকাবে না, কোনো মতেই তাকাবে না। আব্রাহাম এবার ধমকে ওঠে, চোখ খুলতে বলেছি রুহি। আব্রাহামের ধমকে রুহি আবার কেঁদে ফেলে বলল, সব দুঃস্বপ্ন নয় কেন? আমার দিকে তাকাও রুহি, তাকিয়ে দেখো, এখানে আমি ছাড়া আর কেউ নেই। রুহি এবার চোখ মেলে তাকায়। অশ্রু জর্জরিত চোখ মেলে দেখে চারিদিকটা। আসলে এই ক্লাসরুমে এখন সে আর আব্রাহাম ব্যতীত কেউ নেই। এই বিষাক্ত পরিবেশ আর সহ্য হচ্ছে না রুহির। এই ট্রমার ভার বয়ে বেড়ানো সম্ভব নাই তার পক্ষে। সে হাঁটু ভেঙে আব্রাহামের সামনে বসে আকুতি করে, মেরে ফেলবে আমাকে, মেরে ফেলো প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। রুহির আকুতি আব্রাহামের মন ছুঁতে পেরেছে কিনা তা বোঝা গেল না। আব্রাহাম কিছু বলতে নিবে, তার পূর্বে আচমকা সম্পূর্ণ ভবন অন্ধকারে তলিয়ে গেল। দোতলা থেকে ভেসে এলো এক ঝাঁক মেয়ের চেঁচামেচির আওয়াজ। আচমকা ঘটনা ঠাওর করতে আব্রাহামের মিনিট খানেক সময় লাগে, কিন্তু বুঝতে পেরে সে সাথে সাথে নিজের পকেট থেকে রিভলভার বের করে ডান হাতে শক্ত করে ধরে, অপর হাতে রুহির হাত আঁকড়ে ধরে তাড়া দিয়ে বলে, উঠো তাড়াতাড়ি। রুহি কিছু বলল কিনা সেদিকে আর খেয়াল নেই আব্রাহামের। সে শক্ত হাতে রুহিকে টেনে অন্ধকারের মধ্যে বেরিয়ে এসে দ্রুত পায়। তিনতলা হতে দোতলায় নামার পথে বার কয়েক রুহি পড়ে যেতে নিলেও আব্রাহামের শক্ত বাঁধনের জোরে আর পড়েনি। দোতলায় নামতেই মেয়েগুলো চেঁচামেচি আরো স্পষ্ট শোনা গেল। সেই সঙ্গে শোনা গেল এলোমেলো গুলি বর্ষণের শব্দ। আব্রাহাম করিডোরের মাথায় দাঁড়িয়ে উচ্চস্বরে বলে ওঠে, একটাও যেন না বাঁচে। কতটুকু শেষ করে সে দ্রুত রুহির হাত ধরে নেমে আসে গ্রাউন্ড ফ্লোরে। ফ্রন্ট গেটের দিকে না গিয়ে পেছনের ব্যাক গেটের দিকে পা বাড়াতে নিলেই আব্রাহাম অনুধাবন করে সেই দরজা দিয়ে কেউ প্রবেশের চেষ্টা করছে। নিশ্চয়ই বাংলার সৈনিকেরা। আব্রাহাম রুহির হাত ধরে দ্রুত অন্যদিকে পা বাড়ায়। অ্যাকাউন্টস রুমের ভেতর প্রবেশ করতেই সে কোনো কথা না বলে রুহির হাত ছেড়ে দেয়। দ্রুত পকেট থেকে একটা টর্চ লাইট বের করে সেটার আলো দিয়ে দরজার সামনে সেট করা বোমের চাবি ফেরত জায়গা মতো রাখে। অতি সাবধানে কাজটুকু শেষ করে সে উঠে রুহির হাত ধরে দরজা খুলে তাকে বাহিরে ঠেলে দিয়ে বলে ওঠে, পিছনে ফিরে তাকাবে না, যাও। রুহি নিচের গায়ে জড়ানো জ্যাকেটটা শক্ত করে চেপে ধরে বাখারা হয়ে আব্রাহামের পানে তাকিয়ে আছে। ভবনের এই পূর্ব পাশটায় সাধারণত কখনো কারো আনাগোনা দেখা যায় না, আজও ঠিক তাই। তবে যে কোনো মুহূর্তে সামরিক বাহিনীর সদস্যরা এদিকটায় পৌঁছে যাবে। রুহিকে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে আব্রাহাম ধমকে বলে, যাচ্ছ না কেন? রুহি কোনো জবাব দেয় না। সে একইভাবে দাঁড়িয়ে রয়। কোনো উপায়ন্তর না পেয়ে আব্রাহাম সিদ্ধান্ত নেয় সে নিজে এই মেয়ের মুখের উপর দরজা বন্ধ করে দিবে। ভাবনা অনুযায়ী কাজ করতে গিয়েও আব্রাহামের হাত থেমে যায়। সরাসরি চোখ তুলে রুহির দিকে তাকিয়ে শীতল গলায় বলে, আমি তোমাকে ভালোবাসিনি, কখনোই না। তোমার জীবন ভিক্ষা দেওয়ার পিছনে একটাই কারণ, আমি ঋণী থাকতে চাই না তোমার কাছে। কঠিন কথাগুলো উচ্চারণ করে এক মুহূর্ত অপেক্ষা করে না আব্রাহাম। তড়িৎ গতিতে রুহির মুখের উপর দরজা লাগিয়ে দেয়। দরজার বাহিরে উদ্ভ্রান্তের ন্যায় দাঁড়িয়ে থাকা রুহি দিন দুনিয়া ভুলে বসলো। তার কানের কাছে কেবল বাজতে থাকলো আব্রাহামের বলা কথাগুলো। এতটা সহজ? প্রতারণার ভালোবাসার দ্বন্দ্বে রুহি চিৎকার করে ওঠে, তুমি মিথ্যা বলছো তাই না? কখনো ভালোবাসুনি, এক মুহূর্তের জন্যও না। দরজার অপর প্রান্তে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা আব্রাহামের তরফ থেকে কোনো প্রত্যুত্তর আসে না। সে নীরব রয়। রুহি ফের চিৎকার করে, তোমার পরিণতি কি হবে? রুহির এই প্রশ্নের পিঠে এবার আব্রাহাম সোজা হয়ে দাঁড়ায়। এই মেয়ে এরকম পরিস্থিতিতেও তার পরিণতির কথা ভাবছে। আব্রাহাম মনে মনে শুধায়, বোকা রুহি, দুনিয়া তোমাকে লানত দিবে, এই দেশ তোমাকে ধিক্কার জানাবে। আমার নাম মুখে আনলে তুমি কলঙ্কিত হবে, অথচ তুমি সেদে কলঙ্ক কুড়াচ্ছ। দরজার সামনে থাকা বোমগুলোকে ডিফিউজ করে স্পেশাল ফোর্সের সদস্যরা ভিতরে প্রবেশ করতে মেজর দুর্জয় চোখ এবং হাতের ইশারায় অর্ডার দেয় তার টিমের 7 জনকে দোতলায় যেতে এবং ব্যাক আপ টিমের সদস্যদের আদেশ দেয় ভবনের বাকি ফ্লোরগুলোয় অভিযান চালিয়ে কোনো আতঙ্কবাদী পেলে যেন তাদের জীবিত আটক করা হয়। মেজরের আদেশ পেতে লেফটেন্যান্টরা অর্ডার অনুযায়ী উপরের দিকে চলে যায়। দুর্জয় নিজের হাতের রাইফেলটা সুকৌশলে ধরে ধীর পায়ে এগিয়ে যায় গ্রাউন্ড ফ্লোরের করিডোরের দিকে। তার মাথায় পরিহিত সামরিক বাহিনীর ক্যাপের উপর সেট করা টর্চের আলোয় অন্ধকার কিছুটা ঘুচেছে বইকি। সেই আলোয় এক পা দুপা করে সতর্ক দৃষ্টি মেলে এগিয়ে যাচ্ছে দুর্জয়। হেডকোয়ার্টারের মিটিং রুমে উপস্থিত লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা হ্যান্ডসেট ট্রান্সিভারের মাধ্যমে নিজের সৈন্যদের সঙ্গে কানেক্টেড থেকে সকল আপডেট নিতে ব্যস্ত।
ঠিক সেই মুহূর্তে কম্পিউটারের সামনে বসে থাকা একজন সৈনিক মৃদু চেঁচিয়ে ডাকে, স্যার স্যার, একটা ওয়েবসাইট থেকে একজন আতঙ্কবাদীর ফেস রিভিলস করা হয়েছে। কথাটুকু শুনতে জুলফিকার দ্রুত পায়ে সেই কম্পিউটার টেবিলের দিকে এগিয়ে যায়। স্ক্রিনের দিকে তাকাতে এসে দেখে জঙ্গি সংগঠনের একটা অফিসিয়াল ওয়েবসাইট হতে একজন আতঙ্কবাদীর মাস্কবিহীন ছবি দেওয়া হয়েছে। ব্যস্ত একটা দেশের পক্ষে কিভাবে সম্ভব এত বড় একটা মিশন পরিচালনা করা? কখনোই না। অন্তত জুলফিকার মুস্তাফার কাছে এই তথ্যটা বিশ্বাসযোগ্য মনে হয় না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে জুলফিকার বলে ওঠে, এখান থেকে চলো দুর্জয়, নিজের আবেগ সামলাও। অন্তত এইখানে আবেগটা দেখিও না। খুব বড় একটা ঝামেলায় ফাঁসবে তুমি। আমি সবটা সামলানোর ব্যবস্থা করছি। জুলফিকারের বলা কথাগুলো দুর্জয়ের কানে পৌঁছায়। আবেগ? আসলেই তো দুর্জয়ের আবেগ দেখানোর অনুমতি নেই। পুরুষ মানুষ, দুফোঁটা অস্ত্র বিসর্জন দিলে লোকে দুর্বল ভাববে। শত্রুরা নিজের প্রতিপক্ষকে আঘাত করতে তেড়ে আসবে। এত বছর যেই কাজটা করেনি দুর্জয়, আস্থা কিভাবে করবে সে? দুর্জয় আবেগ দেখায় না, তবে উঠেও যায় না। একই ভঙ্গিতে ভাইকে জড়িয়ে ধরে বসে রয়। জুলফিকার এবার ধমকে ওঠে, বোকামি করো না দুর্জয়। আতঙ্কবাদীর লাশ বুকে জড়িয়ে বসে থাকার মানে বুঝতে পারছো? কারো কানে এই খবর গেলে খুব হাসবে। চলো এখনই। আতঙ্কবাদী শব্দটা দুর্জয়ের কানে বেশ তীক্ষ্ণ ঠেকে। তার ভাই আতঙ্কবাদী নয়, তার ভাইকে আতঙ্কবাদী বানানো হয়েছে। আর যারা এই কাজটা করেছে তাদের পরিণাম আরো ভয়ঙ্কর হবে। দুর্জয় নিজে দাঁড়িয়ে থেকে তাদের সেই পরিণতি দেখবে। কলেজ প্রাঙ্গণে এসে জমা হচ্ছে একের পর এক অসংখ্য অ্যাম্বুলেন্স। সেই সকল অ্যাম্বুলেন্সে আহত শিক্ষার্থীদের তোলা হচ্ছে দ্রুততার সঙ্গে। সেই আহত শিক্ষার্থীদের ঠিকঠাক ভাবে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার দায়িত্ব সৈন্যরাও নিজেদের কাঁধে যেন তুলে নিয়েছে। কিন্তু যাওয়ার পথে অ্যাম্বুলেন্সগুলো চরম বিপাকে পড়েছে। সৈন্যদের নিরাপত্তা সীমার ওপারে রয়েছে উপচে পড়া মানুষের ভিড়। হোস্টেসদের অভিভাবক এবং সাংবাদিকদের ভিড় ঠেলে গাড়ি বের হওয়া মুশকিল হয়ে পড়েছে প্রায়। এরকম পরিস্থিতি দেখে সাইফের মেজাজ বিগড়ে যায়। এই আবেগী জাতীয় অসময়ে আবেগ দেখায় প্রচুর, যা সাইফের কাছে চরম বিরক্তিকর মনে হয়। সেই বিরক্তি নিয়ে বলে, পাল আমার, এদের কি বিবেক নাই নাকি রে? মাইয়াগুলোরে হসপিটালে নেওয়া বেশি ইম্পর্টেন্ট এখন, আর এরা রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে। কথাটা বলতে বলতেই সাইফ এগিয়ে যায় ভিড়ের দিকে। তার সাথে সাথে তার টিমের বাকিরাও এগিয়ে যায়। সবাই যখন ভিড় কমাতে ব্যস্ত, তখন সাদাত পুলিশের কাছ থেকে মাইকটা হাতে নিয়ে বলে ওঠে, আপনার প্লিজ ভিড়টা কমান, জায়গা খালি করুন, অ্যাম্বুলেন্সগুলোকে যেতে দিন, ইনজিওর্ডদের অবস্থারও ক্রিটিক্যাল করে তুলবেন না প্লিজ। সাদাতের কথার পিঠে একজন মধ্যবয়স্ক নারী কান্না মিশ্রিত সুরে বলে, আমার মেয়েকে দেখবো আমি। সাদাত নরম গলায় আশ্বাস দিয়ে বলে, ম্যাম আপনি হসপিটালে যান, সবাইকে ওখানেই নিয়ে যাওয়া হচ্ছে। এখানে ওয়েট করে আপনার নিজেদের সময় নষ্ট আর পরিস্থিতি জটিল করা ছাড়া আর কিছুই করছেন না। সো প্লিজ ম্যাডাম বুঝুন। সারাদিন কিছু সংখ্যক পুলিশের চামারের ন্যায় আচরণের পর সৈন্যদের তরফ থেকে এই নরম গলার কথায় হোস্টেসদের পরিবারের সদস্যরা কিছুটা শিথিল হয়। তারা একে একে সরে গিয়ে ভিড় কিছুটা কমায়। সাইফ সাদাতের থেকে মাইকটা নিজের হাতে নিয়ে বলে, আমার সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারাও প্লিজ একটু কোঅপারেট করুন। অ্যাম্বুলেন্সগুলো যাওয়ার সুযোগ করে দিন আগে, তারপর নিজেদের নিউজ কভার করুন। লোক ভিড়ে চোখ বুলাতে ব্যস্ত সাদাতের দৃষ্টি হঠাৎ করে এক জায়গায় স্থির হয়। সে বিস্ময় নিয়ে সেই পানে তাকাতেই ভিড়ের মধ্য থেকে একটি অবয়ব দ্রুত লুকিয়ে পড়ে। সাদাত প্রথমে অবাক হলেও সঙ্গে সঙ্গে সেই সাইফকে বলে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে সেই অবয়বকে খুঁজতে। ব্যস্ত পায়ে ভিড় ঠেলে বেরোনোর চেষ্টার মাঝে আচমকা কারোর সাথে ধাক্কা লেগে পাকা রাস্তায় বসে পড়ে এক রমণী। অ্যাম্বুলেন্স বের হওয়ার রাস্তা করে দিতে সবাই যখন দ্রুত পায়ে সরে যেতে ব্যস্ত, সেই ধাক্কাধাক্কিতে কিছু সংখ্যক মানুষ রমণীর ডান হাতের পিঠের উপর দিয়ে হেঁটে চলে যায়। ব্যথায় কুকড়ে হাতটা সরিয়ে নিতে একটা বলিষ্ঠ হাত এসে রমণীকে টেনে দাঁড় করায়। প্রথমে রমণী থ্যাংক ইউ বলতে নিলেও সেই হাতের মালিককে দেখে তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। সাদাত শক্ত মুখে প্রশ্ন করে, কি নাম যেন তোমার? হোয়াট এভার, তুমি এখানে কি করছো? আবার আমাকে ফলো করছো? মুখ লটকে রমণী প্রশ্ন করে, তোমার মেমোরি এত ডাল, ডিফেন্সে চান্স পেলে কি করে বলো তো? প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন শুনে সাদাত বিরক্ত হয়। সে মেয়েটার হাত ধরে টেনে ভিড় ঠেলে বেরিয়ে আসে। কিছুটা দূরে নিরিবিলি এক জায়গায় এসে তার হাত ছেড়ে দিয়ে শাসায়। উদ্দেশ্য কি সেটা তোমার বলো তুমি। তোমার কি মনে হয় এই চট্টগ্রাম শহর তোমার একার? দেখো মেয়ে, তোমাকে আমি প্রথম দিন থেকেই সন্দেহের খাতায় তুলে রেখেছি। এই নিয়ে 3 বার এবং এটাই শেষবার। ফার্দার যদি আমি আমার পেছনে তোমাকে এরকম স্পাইগিরি করতে দেখি না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এক্সকিউজ মি ইয়াং ম্যান, আমার নাম স্নিগ্ধা, সো ফার্দার বাই মাই নেম। কথাটা বলেই সাদাত প্রস্থান করতে নিলে মেয়েটার রাগী গলায় বলে ওঠে,
সাদাত ফের বিরক্ত হয়। তার কোনো মনে হচ্ছে মেয়েটা চাইছে যেন সাদাত তার নাম মনে রাখুক। ব্যস্ততা না থাকলে এখনই এই মেয়েকে দেখে নিত সাদাত। ফোলা ফোলা চোখ মেলে ঘুম থেকে উঠেছে কেবল বন্নি। চারিদিকে তাকিয়ে সে দেখে রুমে কেউ নেই। ফেরি লাইটের টিমটিমে আলোয় রুমটা মৃদু আলোকিত হয়েছে। সেই আলোর সাহায্যে আরেকবার চারিদিকে চোখ বুলিয়ে নিজের পাপাকে খুঁজে সে। সন্ধ্যায় পাপা এসে কি আদুরের স্বরে তাকে দিয়েছিল। বন্নির সঙ্গে সঙ্গে সব অভিমান ভুলে দরজা খুলে দেয়। পাপা কি সুন্দর তাকে কোলে তুলে নিয়েছিল, নির্যাতে খাইয়ে দিয়েছিল। বন্নি মাম্মার কথা জিজ্ঞেস করতে পাপা বলেছিল মাম্মা এখনো হসপিটালে, আরো কিছুদিন পর ফিরবে। বন্নি আর কোনো প্রশ্ন করেনি, করবেই বা কেন? সে তার পাপাকে সব থেকে বেশি বিশ্বাস করে। পাপা কখনো মিথ্যা বলবে না নিশ্চয়ই। কিন্তু এখন পাপা কোথায় গেল? বন্নি ঘুমানোর সময় তো তার পাশেই ছিল। প্রশ্নটা মনে উকিয়ে দিতেই বন্নি বিছানা ছেড়ে পা টিপে দরজা খুলে বেরিয়ে আসে। সবার আগে সে নিজের রুম বরাবর মাম্মা পাপার রুমে উকি দেয়। রুমটা খালি দেখে সে ভেবে নেয় সম্ভবত পাপা হসপিটালে মাম্মার কাছে গিয়েছে। এটা ভেবে বন্নি নিজের রুমে যেতে নিলে বাড়ির বাহিরে হতে অদ্ভুত শব্দ ভেসে আসে। বন্নি বরাবরই কৌতূহলী সব ব্যাপারে। এই শব্দ শুনেও তার মনে আগ্রহ জন্মায়। সেই আগ্রহ নিয়ে সে ধীরে ধীরে নিচে নেমে আসে। নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির ব্যাকইয়ার্ডে যেতেই তার চোখ বড় বড় হয়ে যায়। মাটির উপর উপুড় হয়ে পড়ে আছে একটা পুরুষ। নাক মুখ দিয়ে তার বেলাগাম গলগল করে রক্ত বের হচ্ছে। তাকে লাগাতার লাথি মারছে হিরণ। হিংস্র পশুর ন্যায় ফোঁসফোঁস করছে সে। তার ঠিক পাশে এবার দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে হিরণকে থামানোর কোনো লক্ষণ নেই। হিরণ এই পর্যায়ে লাথি মারা থামিয়ে এবার একটা শক্ত রড হাতে নিয়ে তা দুহাতে ধরে আঘাত করতে শুরু করে সেই পুরুষকে। কিন্তু পুরুষটার মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার উপায় নেই। সাদা রঙা একটা টেপ দিয়ে তার মুখ আটকে দেওয়া হয়েছে। কেবল উ জাতীয় শব্দ বের করতে সক্ষম হচ্ছে সে। কিন্তু সেই শব্দটুকু হিরণের সহ্য হয় না। সে আরো জোরে আঘাত করে হিসিয়ে ভয়ঙ্কর স্বরে বলে ওঠে, এই জানোয়ারের বাচ্চা, মুখ দিয়ে কোনো শব্দ বের করবি না। আমার মেয়ের ঘুম ভাঙলে তোকে জানে মেরে ফেলবো আমি। এতটুকু দেখতেই বন্নি দ্রুত দরজার আড়ালে লুকিয়ে পড়ে। ভয়ার্ত দৃষ্টি মেলে সামান্য ফাঁক দিয়ে দেখতে থাকে তার পাপার মতো দেখতে এক হিংস্র পশুর অত্যাচার। হিরণ ফের হিসিয়ে বলে ওঠে, দায়িত্ব দিয়েছিলাম তোকে, বাণীকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলাম। একটা মেয়ে তোর চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল, অথচ তোরা হাতে চুরি পরে বসেছি। কথাটুকু বলে আরো আগ্রাসী হয়ে মারতে শুরু করে হিরণ। লোকটা গলা কাটা মুরগির মতো মাটিতে কাতরাতে থাকলো। এতদূর দেখে বন্নি ভয়ে তটস্থ হয়ে যায়। সে মানতে চায় না এই মুহূর্তে সে যা দেখছে সব সত্যি। বন্নি যখন আড়ালে লুকিয়ে ভয় কাঁপছে, সেই মুহূর্তে হিরণ পেটানো থামিয়ে একটা রিভলভার নিয়ে লোকটার দিকে তাক করে শুট করে। সাইলেন্সার বসানোর ফলে সেই শুটের কোনো শব্দ না হলেও সেই দৃশ্য দেখে বন্নি পালাতে নিলে দরজায় ঠিকই শব্দ হয়। হিরণ ইবাদ সহ উপস্থিত আরো কয়েকজনের দৃষ্টি স্থির হয় দরজার পানে। হিরণ এক মুহূর্ত কিছু একটা ভেবে চোখ খিচে বন্ধ করে শিট বলে ওঠে। পরপরই সে দ্রুত পায়ে দৌড়ে বাড়ির ভেতর প্রবেশ করে। বন্নি ততক্ষণে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। দরজা লাগিয়ে সে সোজা বিছানার নিচে গিয়ে উপর হয়ে চোখ বুজে শুয়ে রয়। ভয়ে এখনো কাঁপছে সে। সম্পূর্ণ শরীর দিয়ে তরতর করে ঘাম ছুটেছে। দরজা ধাক্কানোর শব্দ হতেই বন্নি ভয়ে আরো কুকড়ে যায়। অস্ফুটে বলে ওঠে, মাম্মা। হিরণ বাইরে থেকে লাগাতার ডেকে যাচ্ছে, বনিমা, পাপা ডাকছে, দরজা খোলো মা। গোসল সেরে প্রচন্ড লজ্জা এবং আড়ষ্টতা নিয়েই দুর্জয়ের কথা মতো আলমারির তাক হতে তার মায়ের একটা শাড়ি নিয়ে পড়ে বাণী। হালকা সবুজ রঙের শাড়িটা কি কাপড়ের তৈরি সে সম্পর্কে ধারণা নেই বাণীর। এসব ব্যাপারে ধারণা তার বরাবরই কম। তবে শাড়ির সঙ্গে পরিধেয় সাদা রঙের ব্লাউজটা যে সুতির কাপড়ের তা সে বুঝতে পেরেছে। গোছালে যাওয়ার আগে সে জানালা দিয়ে একবার বাহিরে উকি মেরে দেখেছিল। দুর্জয়ের নিযুক্ত করা সে নিরাপত্তা কর্মীরা এখনো অটল পায়ে বাহিরে দাঁড়িয়ে আছে। তা দেখে খানিকটা স্বস্তি অনুভব করে বাণী। এই নিরাপত্তা কর্মীদের বেড়াজাল পেরে নিশ্চয়ই হিরণ তার কাছে পৌঁছাতে পারবে না, নাকি পারবে কে জানে। আপাতত বাণী উদাস ভঙ্গিতে বিছানায় বসে নিজের মেয়ের কথা ভাবছে। বন্যের জন্মের পর থেকে একদিনও নিজের মা ছাড়া থাকেনি। এই ক্ষণিকের বিচ্ছেদ বাণীর হৃদয় পুড়িয়ে দিচ্ছে। কিন্তু তার কাছে আর কোনো উপায়ও নেই। সুযোগ বুঝে সে নিজের মেয়েকে ওই জাহান্নাম থেকে মুক্তি দেবে, নিজের কাছে নিয়ে আসবে। এইসব ছেড়ে অনেক দূরে চলে যাবে, যেখানে থাকবে না কোনো খারাপ ছায়া। ভাবনায় ডুবে থাকা বাণী বাস্তবতায় ফিরে কলিং বেলের শব্দে সে দ্রুত বিছানা ছেড়ে নেমে দরজার দিকে এগিয়ে যায়। পিফল দিয়ে বাহিরে একবার উকি দিয়ে দ্রুত হাতে দরজা খুলে দ্বারপ্রান্তে ইউনিফর্ম পরিহিত দুর্জয়কে দেখে সে কোনো প্রশ্ন করার আর সাহস পায় না। এই থমথমে দুর্জয় ভয়ঙ্কর তা বাণীর জানা আছে। সে নীরবে সরে দাঁড়ায়। দুর্জয় এক পলক তাকে দেখে নিয়ে ঘরে প্রবেশ করে। বাণীও দরজা লাগিয়ে সেখানেই ঠায় দাঁড়িয়ে রয়। দুর্জয় বদ্ধ কামরার সামনে গিয়ে পকেট থেকে একটা চাবি বের করে রুমের লক খুলে অন্ধকার সেই রুমে প্রবেশের পূর্বে থমথমে গলায় শুধায়, আমি বাড়িতে আসায় যদি তোমার মধ্যে কোনো ইনসিকিউরিটি কাজ করে
তাহলে রুমে গিয়ে দরজা ভেতর থেকে লক করে বসে থাকো। ফজরের আজান হলেই আমি বেরিয়ে যাব, তার আগে রুম থেকে বের হবে না। আদেশমূলক কথাটুকু বলেই দুর্জয় সেই অন্ধকার রুমের ভেতর প্রবেশ করে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। বাণী ঠায় দাঁড়িয়ে রয় আপন জায়গায়, তার মন কুডাক গাইছে। খুব খারাপ কিছু কি হয়েছে কে জানে। চাবির সাহায্যে দরজার লকটা খুলেই নব ঘোড়ায় এক সুবলিষ্ঠ হাত, হাতের রগগুলো তার ফুলে দৃশ্যমান হয়ে আছে। অতি নীরবে সাজানো রুমটায় প্রবেশ করতে উৎকণ্ঠা মিশ্রিত দৃষ্টি মেলে চোখ বুলায় সম্পূর্ণ রূপ জুড়ে। কেউ নেই। ধীর পায়ে আরো কয়েক কদম এগিয়ে আসতেই তার কানে পৌঁছে কারো নিঃশ্বাসের শব্দ। নীরব রুমটায় সেই নিঃশ্বাসের স্বর বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। নিঃশ্বাসের সেই স্বর অনুসরণ করে সে বিছানার কাছে এসে দাঁড়ায়। অতঃপর হাঁটু গেড়ে বসতেই দেখতে পায় বিছানার নিচে দৃশ্যমান একটা ফ্রকের অংশ। বিছানার চাদর কিছুটা উঠিয়ে নিচের দিকে উকি দিতেই সে দেখতে পায় নিজের প্রিয় মুখখানা। কিন্তু সবসময়ের মতো সে মুখে আজ মিষ্টি হাসি লেপ্টে নেই। সে মুখ জুড়ে লেপ্টে আতঙ্ক। ফোলা ফোলা চোখ দিয়ে বয়ে পড়ছে অবিরত নোনা জল। হিরণকে দেখতে পেয়ে ভয়ে আরেকটু ভিতরের দিকে চলে যায় সে ছোট্ট দেহের মালিক। হিরণ ফেলফেল চোখ মেলে অবলোকন করে নিজের মেয়ের এই দূরে সরে যাওয়ার চেষ্টা। মুখে কিছু বলতে নিয়েও বলতে পারে না সে। গলার কাছটায় তীক্ষ্ণ ব্যথা অনুভব করে, যেন কোনো কাঁটা তার দিয়ে তার গলা শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। মুখে কিছু বলতে না পারলেও নিজের ডান হাতটা মেয়ের দিকে এগিয়ে দিয়ে তাকিয়ে রয় হিরণ। বন্নি সেই বাড়িয়ে দেওয়া হাতকে অগ্রাহ্য করে প্রতিবাদী গলায় বলে, তুমি কি লাল পাপা? হিরণ আরেক দফা বুকে যন্ত্রণা অনুভব করে হেরে যাওয়া গলায় বলে, তুমি ভুল বুঝছো মা। না পাপা, তুমি ওই আঙ্কেলকে মারছিলে, তুমি আঙ্কেলকে শুট করেছো। হিরণ এক্সপ্লেনেশন দেওয়ার মতো করে বলে, না মা, ওইটা ব্যাড আঙ্কেল ছিল, তাই পাপা মেরেছি। তুমি আমাকে ট্রাস্ট করো না? হিরণের প্রশ্নের পিঠে বন্নি দ্বিধায় পড়ে যায়। সে এক হাতে চোখের পানি মুছে হিরণের দিকে তাকায়। কোনটা বিশ্বাস করা উচিত তার, যা সে চোখ দেখেছে নাকি যা তার পাপা বলছে? এটা সত্য যে তার পাপা কখনো কাউকে মারে না, অন্তত বন্নি কখনো দেখেনি। তাহলে কি সত্যি ওই আঙ্কেলটা ব্যাড ছিল? দ্বিধা সংশয় নিয়ে বন্নি প্রশ্ন করে, কি করেছে ওই আঙ্কেল? হিরণ একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বন্নির এই প্রশ্নে মৃদু আশ্বাস খুঁজে পায় সে। শান্ত স্বরে বলে ওঠে, ধরো তুমি তোমার প্রিয় টয়স একজনকে দিয়ে বললে সেটার খেয়াল রাখতে, কিন্তু সে সেটার খেয়াল রাখতে পারেনি, হারিয়ে ফেলেছে, তাহলে তুমি কি করবে? বন্নি খুব মিশ্রিত সুরে বলে, খুব রাগ করব, ওকে খুব হেট করব। এক্স্যাক্টলি। পাপা ওই আঙ্কেলকে একটা রেসপন্সিবিলিটি দিয়েছিল, পাপার খুব দামি একটা জিনিস দেখে রাখার, কিন্তু ওই আঙ্কেল সেই জিনিসটা ভালো করে দেখে রাখেনি, যেই কারণে জিনিসটা এখন হারিয়ে গিয়েছে, কোথাও খুঁজে পাচ্ছি না। ওই জিনিসটা তোমার অনেক প্রিয়? খুব প্রিয়। বন্নি এবার আরেকটু অবাক হয়ে প্রশ্ন করে, আমার থেকেও বেশি প্রিয়? মেয়ের প্রশ্নের পিঠে হিরণ হেসে দেয়। এবার হাসতে হাসতে জবাব দেয়, ঠিক তোমার সমান প্রিয়। বন্নি মনে মনে কিছুটা নারাজ হয়। কি সেই জিনিসটা যেটার গুরুত্ব তার পাপার লাইফে ঠিক তার সমান? বন্নির লটকে রাখা মুখ দেখে হিরণ মৃদু হেসে ফের হাত বাড়িয়ে দিয়ে বলে, বেরিয়ে আসো মা, পাপা ওয়েট করছে। বন্নি গাল ফুলিয়ে বলে, একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আঙ্কেলকে শাস্তি দিয়েছো, এখন কি করে ঠিক করে দাও। কাউকে মারা খুব খারাপ কাজ, মাম্মাম শুনলে রাগ করবে। বন্নির কথা শুনে হিরণ ক্ষণিক সময় নীরব রয়। ছেলেটা আর বেঁচে আছে বলে তো মনে হয় না। বেঁচে থাকলেও হয়তো তার দেহ এতক্ষণে জিন্দা মাটিতে সমাধি দিতে নিয়ে গেছে ইবাদ। আর হিরণ চাও না ছেলেটা বাঁচুক। কিছু দোষ ক্ষমার অযোগ্য হয়, ক্ষমা যতই মহৎ গুণ হোক না কেন হিরণের দ্বারা ক্ষমা করা সম্ভব না। তবুও সে বন্নির মন রক্ষার্থে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলে, আচ্ছা। বন্নি এবার খুশি হয়, তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ওই আঙ্কেল ঠিক হয়ে গেলে তার পাপা আর কিলার হবে না। এই বিশ্বাস মনে পুষে বন্নি দ্রুত ইঁদুরছানার মতো বিছানার নিচ হতে বেরিয়ে আসে। হিরণ মেয়েকে কোলে তুলে বুকের সাথে মিশিয়ে নিতে একটা স্বস্তি অনুভব করে। মেয়ের চোখে ক্ষণিকের ঘৃণা এখনো তার বুকে ছুরির মতো বিঁধে আছে। অন্ধকার কক্ষের মেঝেতে বিছানার সঙ্গে হেলান দিয়ে বসে আছে একজন পুরুষ। শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে আধার পানে। ভাই হারানোর করুণ শোক নীরবে পালন করতেই যেন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে সে। মনের মধ্যে জমে আছে অপ্রকাশিত দুঃখ ও প্রশ্নের পাহাড়। কি এমন শক্তি আছে এই জঙ্গি চক্রের কাছে? কোন শক্তি ব্যবহার করে তারা সাধারণ মানুষকে অমানুষে রূপান্তরণ করে? অলৌকিক কোনো শক্তি, কিন্তু তা কি করে সম্ভব?
দুর্জয়ের চোখের সামনে ভেসে ওঠে দীপ্ত ছোটবেলার দৃশ্য। সরল হাসির অধিকারী ছেলেটা দুর্জয়ের বিপরীত চরিত্রে ছিল। সবার সঙ্গে মিশতে জানতো, মন খুলে হাসতে জানতো। সেই ছেলেটা কিভাবে অস্ত্র হাতে তুলে নিতে শিখলো, ঠিক কোন মন্ত্র পড়ে কানে ফু দেওয়ার পর একটা মানুষের সম্পূর্ণ সত্তা বদলে দেওয়া সম্ভব। এত প্রশ্নের ভিড়ে দুর্জয়ের মস্তিষ্ক যখন চিনচিনে ব্যথা অনুভব করে, ঠিক সেই সময় তার মাথায় আর একটা প্রশ্ন উকি দেয়। আসার পথে জুলফিকার মুস্তাফা বলেছেন তিনি নাকি খবর পেয়েছেন যে এই টেরোরিজম রিলেটেড আপডেট পাবলিশ করা ওয়েবসাইটের অ্যাক্সেস নাকি ফিলিস্তিন থেকে দেওয়া হচ্ছে। কথাটা শুনে দুর্জয়ের মস্তিষ্ক আরো ফাঁকা হয়ে পড়ে। একজন বোধসম্পন্ন মানুষের পক্ষে এরকম অবান্তর কথা বিশ্বাসযোগ্য মনে হবে না কখনো। দুর্জয়ও বিশ্বাস করে না, কারণ এরকম স্টেটমেন্টের পক্ষে কোনো যুক্তিই খাটে না। একটা জাতি যারা কিনা নিজেদের সার্বভৌম এবং ইমানের জন্য লড়াই করে যাচ্ছে, অবিরত তাদের পক্ষে কখনোই সম্ভব না এমন অমানবিক একটা মিশন পরিচালনা করা। আর তাছাড়াও ফিলিস্তিনের অর্থনৈতিক অবস্থা এখন বেশ নড়বড়ে। ওই দেশে বসবাসরত কোনো নাগরিকের পক্ষেই সম্ভব নয় এমন ব্যয়বহুল একটা মিশন চালিয়ে যাওয়া। মোদ্দা কথা, কোনো লজিকই মিলাতে পারছে না দুর্জয়। একসঙ্গে শোক, কষ্ট, প্রশ্নের মাঝে রাগও এসে হানা করে দুর্জয়কে। কর্নেল জুবাইর শিকদারের সেই ননসেন্স মার্কা অর্ডারের জন্য আজ এতগুলো হোস্টেজের প্রাণ গেল। দুর্জয় ওনাকে বারবার ওয়ার্ন করেছিল যে এই ইলেকট্রিসিটি কেটে অন্ধকারের ভিতরে প্রবেশ করাটা শোচনীয় হবে না। টেরোরিস্ট এবং হোস্টেজ উভয়ই এতে ভীত হয়ে যাবে। টেরোরিস্টরা হয়তো এলোমেলো ভঙ্গিতে গুলিবর্ষণও করতে পারে। কেবল দুর্জয় নয়, মিটিংয়ে উপস্থিত সকলে এই বিষয়টা তুলে ধরেছিল, কিন্তু কর্নেল যেন কানে তুলে গুজে রেখেছিল। এতগুলো অফিসারের কথা অগ্রাহ্য করে তিনি নিজের অর্ডারে অটল রইলেন। ফলাফল স্বরূপ এতগুলো প্রাণ ঝরে পড়ল। এর ড্রাইভার কার? কর্নেল তো কখনোই এর ড্রাইভার নেবেন না। তিনি কেবল নিজের পদোন্নতির পথ সুগম করতে ব্যস্ত। বুকফাটা কষ্ট এবং প্রশ্নের ভিড়ে চাপা পড়ে দুর্জয় নিজের দুহাতে মাথার চুল টেনে ধরে। সব অসহ্যকর ঠেকছে তার কাছে। একটাই তো জীবন, তাও এত কঠিন কেন হতে হবে? আধার রাতে টিমটিমে আলোয় বিছানার একপাশে উত্তর দিকে পা দিয়ে ঘুমিয়ে আছে একটা জীবন্ত পুতুল। তারই ঠিক পাশে দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে আছে এক তৃষার্ধ পুরুষ। ঘাটতে সামান্য ডান পাশে কাজ করে নিষ্পাপ পুতুলের মুখশ্রী দেখতে ব্যস্ত সে। তার এই পাপের রাজত্বে ছোট্ট এক টুকরো স্বস্তি বয়ে বেড়ায় এই মুখটা। স্বস্তি পাবেই না বা কেন? মেয়েটা দেখতে অবিকল নিজের মায়ের মতো হয়েছে, হুবহু কিশোরী বাণীর প্রতিরূপ। যদিও এখন আর বাণীর চেহারায় সেই লাবণ্য নেই। অযত্ন এবং অবহেলায় পুরো চেহারার রূপ বদলে ফেলেছে। আচমকা নিজের বাম পাশে কারো অস্তিত্ব টের পেতে হিরণ মাথা ঘুরিয়ে সেই পানে তাকায়। সঙ্গে সঙ্গে দেখতে পায় সে কিশোরী বাণীকে। গায়ে ঢিলেঢালা টি শার্ট এবং ট্রাউজার, চুলগুলো ব্যাংস কাট দেওয়া, গোলগাল মুখশ্রী। বর্ণির মতোই সে উত্তর দিকে পা দিয়ে শুয়ে আছে। হিরণ তাকাতে একগাল হেসে প্রশ্ন করে, বলুন তো আপনি কাকে বেশি ভালোবাসেন, টমবয় বাণীকে নাকি বোনের মাকে? হিরণ সে হাসি মাখা মুখে দৃষ্টি স্থির রেখে শান্ত স্বরে জবাব দেয়, সম্পূর্ণ বাণীকেই ভালোবাসি। বাণীর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে। নীরবে হিরণের মাথার কাছটায় বসে সামান্য ঝুঁকে তার কপালে পরশ ছোঁয়ায়। হিরণের চোখ বুজে আসে। সে জানে এই সবটা কেবলই তার কল্পনা, কারণ কল্পনা ব্যতীত এটা কবু সম্ভব নয়। কল্পনায় ডুবে হিরণ ফিরে যায় অতীতের পাতায়। তীব্র বর্ষণ এবং গোধূলি লগ্নের বিদায় বেলা তখন। এক হাত গাড়ির স্টিয়ারিং এ রেখে অপর হাতে ফোন কানে চেপে ধরে কথা বলতে ব্যস্ত এক যুবক। গাড়ি এগিয়ে চলছে সবুজে ঘেরা সিলেট শহরের পাকা সরু পথ ধরে। আচমকা গাড়ির হেডলাইটের আলোয় রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখে সে, কিন্তু ততক্ষণে ব্রেক কষার মতো অবস্থা আর নেই। তাই বাধ্য হয়ে দ্রুত গতিতে সুকৌশলে স্টিয়ারিং চালিয়ে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে ফেলে সে। কোনো এক অপরিচিতাকে বাঁচানোর চক্করে লগ্ন শেষে গোধূলি বেলায় সেই যুবক এক অ্যাক্সিডেন্টের শিকার হয়। সাদা গাড়িটা এক বিশাল গাছের সঙ্গে ধাক্কা খায়। ব্যাপক ধাক্কায় যুবকের মাথাও বাড়ি খায় স্টিয়ারিংয়ের সঙ্গে, যার ফলস্বরূপ তার নাক দিয়ে গলগলিয়ে বেরিয়ে আসে তরল লাল পদার্থ। চেতনা হারায় সে। জ্ঞান ফিরতেই চোখ মেলে তাকায় সেই যুবক। সম্পূর্ণ শরীর অক্ষত থাকলেও আঘাতের ফলে মাথা কেবল সামান্য ভারী লাগছে তার কাছে। চারিদিকটা দেখার জন্য ঘাড় ঘোরাতেই তার দৃষ্টি স্থির হয় ঠিক তার পাশের বেডে। হসপিটালের নীল চাদরে ঢাকা সিঙ্গেল বেডটায় ঘুমান্ত নিষ্পাপ মুখশ্রীর মালিককে বেশ খুঁটিয়ে খুঁটিয়েই দেখে একজোড়া নিষ্পলক চোখ। কি হলো কে জানে, সে মুখশ্রী তাকে আকর্ষিত করে, নামহীন নিকশমায় ডুবতে বাধ্য করে। জীবনের প্রতিটা পদে নিজের মর্জির জোর খাটানো যুবক নিজের মনের উপর জোর হারিয়ে বসে। মস্তিষ্ক বলে ওঠে, থেমে যা, আগাস না। যুবক মস্তিষ্কর কথাকে অগ্রাহ্য করলো। খানিকটা সময় এভাবেই পেরিয়ে গেল। যুবক নিজের সম্বিত ফিরে পেল যখন একজন নার্স দুটো বেডের মধ্যে শুভ্র একটা পর্দা টেনে দিল।
ঘুমন্ত মুখশ্রী চোখের আড়াল হতেই যুবক সে নার্সের পানে তাকায়, খানিকটা বিরক্ত মিশ্রিত দৃষ্টি মেলে। ত্রিশর্ধ নার্স হাতের ফাইলে কিছু একটা লিখতে লিখতে বলে, এখানকার সাবেক মেয়রের মেয়ে, প্রায় সবাই চিনে ওকে, তাই ওর ফ্যামিলিকে ইনফর্ম করতে আমাদের ঝামেলা হয়নি। তারা যে কোনো সময় পৌঁছে যাবে, কিন্তু তোমার ফ্যামিলিতে কাউকে ইনফর্ম করা সম্ভব হয়নি। ফোনটা অক্ষত নেই, সেজন্য নাম পরিচয় কিছু লেখা হয়নি। নিজের নামটা বলো। যুবক শান্ত গলায় জবাব দেয়, হিরণ। নার্স ভুরু কুঁচকে প্রশ্ন করে, শুধু হিরণ? হ্যাঁ। আগে পিছনে কিচ্ছু নেই? এখনো প্রশ্নে বেশ বিরক্ত হয় হিরণ। তার মুখেও ফুটে ওঠে সে বিরক্তির ভাব। কোনো উত্তর না পেয়ে নার্স বলে, ফোনটা এনে দিব, বাসায় জানাতে চাও? হিরণের উত্তর শুনে নার্স আর অপেক্ষা করে না, যাওয়ার জন্য পা বাড়াতে নিলেই হিরণ প্রশ্ন ছুড়ে, মেয়েটার কি হয়েছে? নার্স এক পলক বুড়ুকুচকে হিরণকে আগাগোড়া পরখ করে জবাব দেয়, বৃষ্টিতে ভিজেছে হয়তো, খুব জ্বর বাঁধিয়েছে। রাস্তায় পড়ার ফলে হাতে পায়ে কিছু জায়গায় ছিলে গিয়েছে। হিরণ ফের প্রশ্ন করে, মেয়ের নাম কি? নার্স এবার হিরণের কৌতূহলে বেশ বিরক্ত হয়। এই ইমার্জেন্সি ইউনিটে এতগুলো রোগী রেখে কি এখন সে বসে এই মাথায় আঘাতপ্রাপ্ত পাগলের প্রেমের প্রশ্নের জবাব দেবে নাকি? তবুও সে শেষবারের মতো বলে ওঠে, আনিসুর জামান তালুকদারের মেয়ে বানি তালুকদার। ফজরের আজান সবে পড়ল বলে নির্ঘুম রাত পার করা দুর্জয় নীরবে রুম ছেড়ে বেরিয়ে আসে। ব্যক্তিগত রুমটা চাবি দ্বারা লক করে এক মুহূর্তের জন্য অন্য পাশের বদ্ধ দরজার পানে চায়। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে মেইন দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। মেইন দরজাটা লাগানোর শব্দ হতেই দরজা খুলে রুম থেকে বেরিয়ে আসে বানি। নির্ঘুম রাত সেও পার করেছে, কখনো নিজের মেয়ের চিন্তায় তো কখনো দুর্জয় সেই থমথমে রূপের কারণ কি হতে পারে তা ভেবে। খুব ভয়ঙ্কর কিছু কি ঘটেছে? নীরবে একমুট নিঃশ্বাস টেনে বুক পুড়ে নিয়েই সে দরজার পারে তাকিয়ে রয়। সে জানে দুর্জয় ফিরবে, বাণীর মুখে সত্যটা শোনার জন্য সে অবশ্যই ফিরবে। সাদা রঙা চার দেয়ালে আবদ্ধ এই রুমটাকে লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফার ব্যক্তিগত কেবিনও বলা যেতে পারে। নিজের ব্যক্তিগত কেবিনে লেদারের তৈরি ইজি চেয়ারটায় আপাতত পিঠ এলিয়ে চোখ বুজে বসে রয়েছেন তিনি। গত 21 ঘন্টা ধরে তিনি নির্ঘুম। শক্তপোক্ত বলিষ্ঠ দেহটাও একটা নির্দিষ্ট সময় পর ক্লান্ত হয়ে আসে। খানিকের জন্য হলেও সামান্য আরাম খুঁজে। জুলফিকার মুস্তফা এই খানিকের বিশ্রাম হতে দেহকে বঞ্চিত করেন না। আজ সারাদিনও তার ব্যাপক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। মোট কথা ঘুমানোর জন্য এক ঘন্টা সময় পাবেন না তিনি। চোখ বুজে এবং দেহটা নিস্তেজ হলেও জুলফিকারের মস্তিষ্ক এখনো স্থির হয়নি। ওনার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে রাজ্যের চিন্তা। 4 জন আতঙ্কবাদী ধরা পড়েছে। সারা রাত ধরে তাদের উপর চলেছে সৈন্যদের বর্বর অত্যাচার, কিন্তু দেশদ্রোহীগুলো মুখে কুলু পেটে রেখেছে। শরীরে সব রক্ত খোয়াতে প্রস্তুত তারা, তবুও মুখ দিয়ে একটাও শব্দ করবে না। কেমন একগুঁয়ে খাওড়া স্বভাব এদের। ওদিকে দুর্জয় সকাল সকাল হেডকোয়ার্টারে এসেই যে রইস দিলদারকে সেই ভয়ঙ্কর সেলে নিয়ে প্রবেশ করেছে, এখনো সেখান থেকে বের হয়নি। জুলফিকার অবশ্যই এতে বাধা দেয়নি। ছেলেটা মুখ ফুটে নিজের কষ্টের কথা কাউকে বলতে কিংবা দেখাতে পারছে না। এমন অবস্থায় যদি ওই জানোয়ারটার উপর টর্চার করে এত বড় ধাক্কা সামলে নিজেকে ধাতস্থ করতে পারে, তবে তাতে কোনো ক্ষতি দেখে না জুলফিকার। অবশ্য সে মনে মনে ভেবে রেখেছে রইস দিলদারের একটা ব্যবস্থা করার কথা, কারণ অসভ্যটা দীপ্তর আসল পরিচয় জানে। ভুল করেও যদি একবার নিজের মুখ খুলে, তাহলে দুর্জয়কে অযথা ভোগান্তি পোহাতে হবে। আবার এই বিষয়টার রেশ ধরে কর্নেল জুবাইর শিকদার দুর্জয়ের চাকরিও হুমকির মুখে ফেলতে পারে। লোকটা দুর্জয়কে খুব একটা পছন্দ করে না, তাই জুলফিকার মুস্তাফা এই ব্যাপারে কোনো রিস্ক নিতে চায় না। তার উপর ডার্ক ওয়েবসাইটের সেই টেররিস্ট কমিউনিটি হতে পোস্ট করা দীপ্ত ছবি এবং লোকেশনের ব্যাপারটাও গোপন রেখেছে জুলফিকার। দীপ্তর বিষয়টা তিনি আজীবন গোপন রাখলেও লোকেশনের বিষয়টা নিয়ে আজ সন্ধ্যায় একটা মিটিং ডেকেছেন তিনি। সেখানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অনেক সদস্য উপস্থিত থাকবেন। সকলের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই পর্যায়ে। এই পর্যন্ত 3 বার ট্রেস করা হয়েছে, অথচ প্রতিবারই সেই অনাকাঙ্ক্ষিত দেশের নাম শো করছে। কি এক মহা মুশকিল। জুলফিকার মুস্তাফার নীরব ভাবনায় ভাটা পড়ে দরজায় করাঘাতের শব্দে তিনি চোখ মেলে তাকিয়ে সোজা হয়ে বসেন। কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বলেন, কাম ইন। সঙ্গে সঙ্গে দরজার নব ঘুরিয়ে রুমে প্রবেশ করে ইউনিফর্ম পরিহিত এক যুবক। জুলফিকার মুস্তাফাকে স্যালুট করে অভ্যাসগত ভঙ্গিতে দাঁড়ায় সে। কাটকাট চেহারা চঞ্চল স্বভাবের ছেলেটাকে দেখে নিয়ে জুলফিকার বলেন, আগামী 2 ঘন্টা কি তোমার কোনো ব্যক্তিগত ব্যস্ততা রয়েছে লেফটেন্যান্ট সাইফ?
সাইফের মনে পড়ে যায় তার পুত্রের সঙ্গে ওই স্কুটি ফেরত দিতে যাওয়ার প্ল্যান রয়েছে, কিন্তু তা নিশ্চয়ই জুলফিকার স্যারের সামনে বলার মতো বিষয় নয়, তাই সে উত্তর দেয়, না স্যার। জুলফিকার মুস্তাফা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, গতকাল সারাদিন আমরা কোনো পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, তা নিশ্চয়ই তোমার অজানা নয়। এই সব কিছুর মধ্যে আমার অন্যার পরিবারের সঙ্গে কথা বলা হয়নি, তাই একটু পর আমি ওদের বাড়ি যাব অন্যার ফাদারের সঙ্গে কথা বলার জন্য। রাফিকে বিষয়টা জানিয়ে দিও, ওকেও আমার সঙ্গে যেতে হবে। বিয়ের একদিন আগে বিয়ের কনেকে নিয়ে পালানো কোনো ভালো কাজ নয়, এতে মেয়েটার পরিবারকে অনেক অপমানজনক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তাই ওখানে যাওয়ার পর রাফি আগে অন্যের পরিবারের কাছে ক্ষমা চাইবে, তারপর আমি ওদের সম্পর্কে নিয়ে কথা বলবো। জুলফিকার মুস্তাফার বিচক্ষণ কথা এবং আশ্বস্ততায় সাইফ মুক্ত হয়, একগাল হেসে বলে, অবশ্যই স্যার। আর একটা দায়িত্ব দেওয়ারও ছিল তোমায় সাইফ। সাইফ দৃঢ় গলায় বলে, আপনি অর্ডার করুন স্যার। জুলফিকার মুস্তাফা এই পর্যায়ে সামান্য শান্ত গলায় বলেন, দায়িত্বটা ব্যক্তিগত। হসপিটাল কেবিনে সিঙ্গেল বেডটায় উদাস ভঙ্গিতে বসে আছে নিশা, দৃষ্টি তার জানালা ভেদ করে দূর আকাশে স্থির, মনটা তার বেজায় খারাপ। গতকালের ঘটনার কোনোটাই তার অজানা নয়। প্রিয় বান্ধবী রোহিত জন্য তার মন ছটফট করছিল সারাদিন, কেঁদে কেটে একাকার অবস্থা করে ফেলেছিল সে। নাইমার কোনো সান্ত্বনা বাক্য কানে তুলেনি, অথচ এখন কত ঘন্টা পেরিয়ে গেল উদ্ধার অভিযান শেষ হওয়ার, কিন্তু এখনো রোহির সঙ্গে তার দেখা হয়নি। নিশা অবশ্য বেশ কয়েকবার রোহির মার নাম্বারে কল করেছে। ভদ্রমহিলা জানিয়েছেন মেয়েটা সম্পূর্ণ ট্রমাটাইজড হয়ে আছে, মুখ ফুটে একটা কথাও বলছে না। এই অবস্থায় ওকে আগে স্বাভাবিক হয়ে ওঠার সময় দেওয়া উচিত, তারপর না হয় নিশার সঙ্গে তিনি রোহির কথা বলার ব্যবস্থা করে দিবেন। দৃষ্টি ফিরিয়ে নিশা নিজের পায়ের দিকে তাকায়, পাটা এখন সুস্থ থাকলে তার আর কোনো বাধা থাকতো না, দৌড়ে সে পৌঁছে যেত রোহির কাছে। এরকম একটা সিচুয়েশনে ওকে একা ছাড়তো না কখনো, কিন্তু নিশা নিজেই এখন অন্যের সাহায্য ছাড়া চলার মতো অবস্থায় নেই। সে কিভাবে কাউকে সাহায্য করবে? নিশার ভাবনার অবসান ঘটে কেবিনের দরজায় কারো নক করার শব্দে। সে সঙ্গে সঙ্গে আরেকটু সোজা হয়ে বসে। এভাবে নক করে কেবল তার নিরাপত্তার জন্য নিয়োজিত সামরিক বাহিনীর সৈন্যরাই প্রবেশ করে। দরজা খুলে ভেতরে কেউ প্রবেশ করতে নিশা দৃষ্টি তুলে সম্মুখ পানে তাকায়। সঙ্গে সঙ্গে একটা প্রফুল্ল গলা বলে ওঠে, হ্যালো মিস ইয়াসমিন, কেমন আছেন? নিশা মৃদু অবাক হয়ে বলে, সাইফ ভাইয়া আপনি? নিশার এই ভাইয়া ডাকটা সাইফের কাছে অসহ্যকর ঠেকে, তার খুব বলতে ইচ্ছে করে, হ্যাঁ আমার পাতানো বোন, আমি আপনার পাতানো ভাই সাইফ। কিন্তু সাইফ তা বলে না, বরং মুখটা সামান্য পাঞ্চি করে বলে, স্যার আমাকে পাঠিয়েছেন আপনাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, ওনার হাতে কিছু কাজ আছে, বলেছেন রাতে ফিরবেন। নিশা মুখ কালো করে রয়। আজ তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে। হসপিটাল থেকে সে যাবে তার আব্বুর কাছে আর্মি কোয়ার্টারে। এখন থেকে সেখানেই থাকবে সে। তার আব্বু আম্মুর এই দীর্ঘ ঝগড়ায় জয় আব্বুরই হয়েছে। ট্রফি হিসেবে পেয়েছে নিজের মেয়ে ইয়াসমিন মুস্তফা নিশাকে। হঠাৎ নাইমার এই সিদ্ধান্ত বদলের কারণ নিশা আন্দাজ করতে পারে। হয়তো তার আম্মু গত কয়েকদিনের আতঙ্কবাদীদের ঘিরে এই ঘটনাগুলোই ভীত হয়ে পড়েছেন। হয়তো তিনি ভাবছেন যে নিশা সেনা নিরাপত্তার অধীনে বেশি সুরক্ষিত থাকবে। তবুও নাইবার মনে খচখচ করছিল কিছু ব্যাপার নিয়ে। জুলফিকার সারাদিন বলতে গেলে বাহিরেই থাকে। নিশা এখনো সম্পূর্ণ সেরে ওঠেনি। হাঁটাচলা কিংবা বাথরুমে যাওয়া এরকম আরো কিছু বিষয়ের জন্য তার কারো সাহায্যের প্রয়োজন, কিন্তু জুলফিকার সেই বিষয়ের একটা সমাধান করে দেন। যতদিন না নিশা সম্পূর্ণ সাপোর্ট ছাড়া চলাফেরা করতে পারবে, ততদিন তার দেখাশোনার জন্য হেল্পিং হ্যান্ড হিসেবে একজন নার্স নিযুক্ত থাকবে। এইটুকু শুনে নাইমা আশ্বস্ত হয়। একটু শব্দ করে না সে। যাকে ঘিরে এত বিবাদ, এত কথা, সেই সব ব্যাপারে কোনো বাদ সাধেনি, কারণ নিশা দুজনকেই ভালোবাসে। জুলফিকার এবং নাইমা দুজনের অনুভূতিকেই সম্মান করে সে। পারলে সে নিজেকে দুভাগ করে ফেলে। অতঃপর এক ভাগ থাকবে তার আব্বুর কাছে এবং অন্য ভাগ থাকবে তার আম্মুর কাছে। এতে দুজনের একজনকেও সন্তান ছাড়া থাকার কষ্ট পোহাতে হবে না। নিশার মাঝে মাঝে খুব ইচ্ছে করে এই দোয়া চাইতে, যেন তার আব্বু আম্মু আবার এক হয়ে যায়, কিন্তু তার বিবেক তখন তাকে বাধা সাধে, কারণ সে খুব ভালো করেই জানে তালাক হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী একে অপরের জন্য হারাম হয়ে যায়। দীর্ঘ সময় ভাবনায় ডুবে থাকা নিশাকে পরখ করে সাইফ মনে মনে ভাবে জীবন কত বিচিত্র। কিছু মানুষ মা বাবা, পরিচয়, পরিবার সব থাকা সত্ত্বেও উদাসীন থাকে, আর অন্যদিকে সাইফের মতো বেহায়ারা কোনো কিছু ছাড়াই কি সুন্দর ভালো থাকছে। এতদূর ভাবতেই সাইফ নিজেকে প্রশ্ন করে, আসলে আমি ভালো আছি? কোলাহলপূর্ণ গার্লস হোস্টেলের সামনে রাস্তার ওপাশে একটা স্কুটি নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে প্রত্যয়। তীক্ষ্ণ দৃষ্টি মেলে সে পরখ করছে হোস্টেলে প্রবেশ করা এবং ভেতর থেকে বেরিয়ে আসা সকল মেয়েগুলোকে। সবাই কেমন কৌতূহলী চোখে প্রত্যয়কে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করছে। খুবই বিব্রতকর এবং বিরক্তিকর অনুভব করে প্রত্যয়। মেয়েগুলোর কি ঘরে বাপ ভাই নেই নাকি?
তার উপর এই সাহেবটা এক উটকো ঝামেলা তার কাঁধে ঝুলিয়ে দিয়ে নিজে এখন পালিয়ে গিয়েছে। বিরক্তি এবং শেষ বিকেলে হুট করে অনুভূত ভ্যাপসা গরমে যখন প্রত্যয় তিক্ত অনুভব করছে, ঠিক সেই মুহূর্তে হোস্টেলের গেট দিয়ে একটা স্কার্ট এবং টপস পরিহিত মেয়েকে প্রবেশ করতে দেখে সে। উক্ত মেয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রত্যয় সামান্য গলা ছেড়ে ডাকে, এক্সকিউজ মি জেসিয়া ফাইরোজ লাবণ্য। স্পষ্ট পুরুষালী গলায় উচ্চারিত নিজের নামটা জেসির কান পর্যন্ত পৌঁছায়। সে ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকাতেই দেখতে পায় নীল রঙা শার্ট এবং ছাই রঙা জিন্স পরিহিত এক যুবককে। সঙ্গে সঙ্গে জেসির মেজাজ বিগড়ে যায়। সে দ্রুত পায়ে রাস্তা পার করে প্রত্যয়ের সামনে এসে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে, ইউ ব্লাডি চোর কুত্তা, আমার স্কুটি নিয়ে কই পালিয়েছিলি তুই? ভাড়া রাস্তায় এতগুলো কৌতূহলী দৃষ্টির ভিড়ে নিজের থেকে কম বয়সী এক মেয়ের মুখে এরকম আজে বাজে গালি শুনে অপমানে প্রত্যয়ের মুখ থমথমে হয়ে আসে। সে নিজের রাগটা চেপে গিয়ে স্কুটির উপর একটা চাবি রেখে গরম গলায় বলে ওঠে, হোয়ার ইজ ইউর স্কুটি অ্যান্ড ইউর কি? এতটুকু বলে প্রত্যয় নিজের ওয়ালেট থেকে গুনে গুনে 5,000 টাকার নোট বের করে সেই চাবির নিচে রেখে বলে, অ্যান্ড দিস ইজ ফর ইউ। আই থিঙ্ক ইউ নিড সাম হেল্প। গো অ্যান্ড ভিজিট এনি সাইকিয়াট্রিস্ট। এতদূর বলে প্রত্যয় আর অপেক্ষা করে না, গম গম পায়ে হেঁটে সেখান থেকে প্রস্থান করে। ভিতরে ভিতরে তার শরীর জ্বলছে। তাকে কিনা চোর বলে। প্রত্যয়ের কিসের এত ঠেকা পড়েছে যে এই মাথা নষ্ট মেয়ের স্কুটি চুরি করার, যেখানে কিনা প্রত্যয়ের এক কলেই তার জন্য রয়্যাল রন্সে এসে হাজির হতে প্রস্তুত। ভাঙাচোরাবিহীন সুন্দর রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে গাড়ি। গাড়ির ফ্রন্ট সিটে বসে আছে ড্রাইভার এবং সাইফ, আর পেছনের সিটে বসে রয়েছে নিশা এবং তার জন্য নিযুক্ত করা নার্স কলি, যাকে ইতিমধ্যে নিশা কলি আপু বলে সম্বোধন করে। গাড়ি যত এগোচ্ছে ততই নিশার জগৎ ভুলে কাঁদতে ইচ্ছে করছে। কোনো কিছুই তার ভালো লাগছে না। আজ সকাল থেকে আম্মু হসপিটালে তার সঙ্গে দেখা করতে আসেনি, কেবল 2বার ফোন করেছে, তাও নিশাকে নয় বরং কলি আপুকে। সাধারণত এসব বিষয় নিয়ে নিশা কখনো খুব একটা মন খারাপ করতো না, কিন্তু এই অপারেশনের পর থেকেই তার ছোট ছোট বিষয়ে খুব মন খারাপ হয়। বলা হয়ে থাকে মানুষের নাকি শারীরিক অবস্থা নড়বড়ে হলে তার মানসিক দৃঢ়তা এভাবেই দুর্বল হয়ে পড়ে। নিশার বেলায়ও তা হচ্ছে। মন খুলে হাঁটতে না পারা, সামান্য পায়ে ভর দেওয়ার চেষ্টা করলে সেলাইয়ের টান খাওয়া, এসব কিছু তাকে খুব পীড়া দিচ্ছে, যার প্রভাব তার মানসিক অবস্থায় পড়ছে। ফ্রন্ট সিটে বসে থাকা সাইফ অগোচরে লক্ষ্য করে সেই অশ্রুতে টইটুম্বুর করা চোখ জোড়া। চোখের পলক পড়লেই সেই অশ্রুগুলো গাল গলিয়ে পড়তে বিন্দুমাত্র সময় নেবে না। ছন্ন ছাড়া শেকড়হীন সাইফের আচমকা খুব মায়া লাগে মেয়েটার জন্য। পর মুহূর্তেই সে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয় নিজের অবচেতন মনকে শাসায় ভুল পথে পা বাড়ানো থেকে। শেকড়হীন সাইফ কবু সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়নি। সে মুক্ত পাখির ন্যায় আকাশ জুড়ে উড়ে বেড়ায়, যার নিড়ে ফেরার কোনো তাড়া নেই। এরকম মুক্ত পাখিকে খাঁচাবন্দি করার অস্ত্র একটাই, মায়া। কিন্তু সাইফ কখনো খাঁচাবন্দি হতে চায় না, তাই এ সকল মায়াকে অগ্রাহ্য করাই উত্তম মনে করে সে। দুদিন মেয়েকে ছাড়া বেশ হাঁপিয়ে উঠেছে বাণী, আর অপেক্ষা সম্ভব নয় তার দ্বারা। অতি শীঘ্রই তার এখান থেকে যেতে হবে। সাপের গুহা থেকে নাগমণি চুরি করার মতো কঠিন কাজ সম্পন্ন করে তার পালাতে হবে। রাত তখন কয়টা বাজে কে জানে। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে যখন বাণী এসব ভাবতে ব্যস্ত, তখনই কলিং বেলটা বেজে ওঠে। বাণী নড়ে চড়ে উঠে বসে। এই সময় কে আসতে পারে তা সে আন্দাজ করতে পারে। শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে সে বিছানা ছেড়ে নামে। মেইন দরজার কাছে গিয়ে সে পিপ হোল দিয়ে একবার শনাক্ত করে দরজার অপর পাশের মানুষটাকে। নিশ্চিত হতেই সে দরজা খুলে সরে দাঁড়ায়। দুর্জয়কে দেখতে আজ গতকালের তুলনায়ও বেশি বিধ্বস্ত লাগছে। বাণী আকবরই আর কোনো কথা বলে না। সে নীরবে মেইন দরজাটা আটকে দিয়ে নিজের জন্য নির্ধারিত রুমের দিকে পা বাড়াতে নিলেই একটা থমথমে স্বর বলে ওঠে, আমার সামনে এসে বসো বাণী। বাণী ঘাড় ফুরিয়ে তাকায়। দুর্জয় ইতিমধ্যে সোফায় গিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বসে পড়েছে। বাণী একটা দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর দুর্জয়ের কথা মতো তার মুখোমুখি অপর পাশে সোফায় গিয়ে বসে। দুর্জয় বেশ শান্ত তবে গম্ভীর গলায় বলে, শুরু করো। বাণী মাথা নিচু করে রয়। সে খুব ভালো করে বুঝতে পারছে দুর্জয় কি শুরু করতে বলেছে, তবে সে বুঝতে পারছে না ঠিক কোথা থেকে শুরু করা উচিত। বাণীর নির্লিপ্ততা দেখে দুর্জয় এবার বলে, আমি কোনো অন্তর্যামী নই বাণী, কারণ নীরবতা পড়ার মতো অলৌকিক ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। তাই কষ্ট করে তোমার মুখ ফুটে আমাকে সবটা বলতে হবে। ট্রাস্ট মি, আমি এখানে তোমার এই নত দৃষ্টি দেখতে আসিনি, তাই আমার ধৈর্যের পরীক্ষা দিও না। দুর্জয়ের এতদূর কথার পিঠে বাণীর শুকনো গলায় বলে ওঠে, তেষ্টা পাচ্ছে, একটু পানি খেয়ে নি। ঢকঢক করে এক গ্লাস পানি পান করে গলার তেষ্টা কিছুটা মেটায় বাণী। অতঃপর স্থির হয়ে বসে। দুর্জয় এক পলক বাণীকে দেখে নিয়ে শান্ত গলায় প্রশ্ন করে,
কার থেকে পালিয়ে বেড়াচ্ছ? বানি একটা দীর্ঘশ্বাস ফেলে, দৃষ্টি নত রেখে জবাব দেয়। হিরণ। হিরণকে? আমার মেয়ের পাপা। দুর্জয় এবার আগ্রহ অনুভব করলেও তা প্রকাশ করে না, কেবল প্রশ্ন করে। কেন? বানি এই পর্যায়ে চোখ তুলে তাকায়। কারণ অনেক বড়। কোথা থেকে শুরু করব? শুরু থেকেই না হয় শুরু করো, আমার হাতে সময় আছে। এক রাত যথেষ্ট হবে না তোমার এই দীর্ঘ কারণ বলার জন্য? বানি দুর্জয়ের প্রশ্নের উত্তর দেয় না। সে এবার দুর্জয়ের চোখে চোখ রেখে বলতে শুরু করে। 7 বছর আগের ঘটনা। ভাইয়া খুব করে চাচ্ছিল আমি যেন আমার হায়ার স্টাডিজ কমপ্লিট করার জন্য বাইরের দেশে ট্রাই করি। আমি তখন ভাইয়ার কথা মতো IELTS এর প্রিপারেশন নিচ্ছি। বাবা একদিন সন্ধ্যাবেলা করে আমাকে আর মামুনিকে ডাকলেন গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে। বাবার চেহারা দেখেই আমরা আজ করতে পারি খুব সিরিয়াস কোনো বিষয়। মামুনি কি হয়েছে জানতে চাইলে বাবা বলেন তিনি আমার বিয়ে নিয়ে ভাবছেন। শুধু ভাবছেনই না, বরং তিনি রীতিমতো একজনের সঙ্গে আমার বিয়ের কথা পাকা করে ফেলেছেন। বাবা এরকম স্টুপিড সিদ্ধান্তের পেছনে কোনো কারণ শোনার মতো ধৈর্য আমার ছিল না। আমি সোজা না জানিয়ে দিই। বাবা তবুও ইনিয়ে বিনিয়ে আমাকে রাজি করানোর চেষ্টা করে। আমি রাজি হই না। জেদি স্বভাবটা ঘাড়ে চেপে ধরে। রুমে গিয়ে রাগে দরজা আটকে ভাঙচুর শুরু করি। কোথাও না কোথাও আমার বিশ্বাস ছিল সব সময়ের মতো বাবা এবারও আমার জেদের সামনে হার মানবে। কিন্তু আমার বাবা সেদিন প্রথমবারের মতো আমার বিশ্বাস ভাঙে। আমার ভাঙচুর বন্ধ হয় মামুনির চিৎকারের শব্দে। দরজা খুলে দ্রুত মামুনি বাবার রুমের সামনে যেতেই চিৎকারের শব্দ আরো স্পষ্ট শুনতে পাই। মামুনি কখনোই বাবার মতের বিপক্ষে কোনো কথা বলতো না, কিন্তু সেদিন মামুনি বাবার বিপক্ষে গিয়ে আমার পক্ষ নিয়ে কথা বলে। এটাই মামুনির ভুল ছিল। আদরের একমাত্র মেয়েকে কিছু বলতে না পেরে বাবা দরজা লাগিয়ে মামুনিকে ঝাড়ু পেটা করে। আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে যখন প্রায় ভেঙে ফেলার উপক্রম হয় তখন মামুনির চিৎকার থেমে যায়। বাবাও দরজা খুলে গটগট করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা যখন আমার সামনে দিয়ে যাচ্ছিল আমার মনে হচ্ছিল আমি এই লোককে চিনি না। নিজের বাবাকেই নিজে চিনতে পারছিলাম না। বাবা বের হয়ে যেতেই আমি রুমে ঢুকে দেখি মামুনি ফ্লোরের একপাশে অর্ধ চেতনাহীন অবস্থায় পড়ে আছে। এতটুকু বলতেই বানির গলা ফের শুকিয়ে আসে, তবে সে থামে না। দুর্জয়ের চোখে তাকিয়ে বলতে থাকে। বাবা পরের দিন সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। বাবা ফেরার আগ পর্যন্ত আমরা মা মেয়ে মূর্তির মতো সারাদিন যে যার রুমে পড়েছিলাম। না, আমি লজ্জায় মামুনির সামনে দাঁড়াতে পারছিলাম না। মামুনি আমার সাথে কোনো কথা বলছিল। সেদিন রাতে বাবার এই নতুন রূপের কথা মিশিগানে বসে থাকা ভাইয়াকেও জানাইনি আমরা। কি জানাতাম? মাথা কাজ করছিল না তখন, জানানোর মতো পরিস্থিতি ছিল না। বাবা সন্ধ্যায় বাড়ি ফিরে অদ্ভুত এক কাজ করে। মামুনির কাছে আমার সামনে পা ধরে মাপ চায়। আমাকেও বলে তিনি সেই বিয়ে ভেঙে দিয়ে এসেছেন, আমার সামনে আর বিয়ের কথা তুলবে না। জানি না আমার মামুনি কিসে তৈরি, কিন্তু তিনি 1 মাস পেরোতেই বাবার সেই আঘাতের কথা ভুলে যায়। আবার আগের মতো স্বাভাবিক আচরণ শুরু করে। কিন্তু আমি বাবার সেই আচরণের কথা ভুলতে পারিনি। উপরে যতটাই স্বাভাবিক আচরণ করি না কেন, ভেতরে ভেতরে বাবার প্রতি আর সম্মান কিংবা ভালোবাসা অনুভব করতে পারতাম না। দুর্জয় শান্ত গলায় প্রশ্ন করে। তোমার বাবা পরে আর কখনো তোমার সামনে এরকম আচরণ করেছে? দুর্জয়ের প্রশ্ন শুনে বানি মলিন হাসে। ঠোঁটের কোণে মলিন হাসি বজায় রেখে ঠান্ডা গলায় বলতে থাকে। সেই ঘটনার 1 মাস 15 দিন পরে বাবা হঠাৎ জানায় তিনি কি যেন এক কাজে চট্টগ্রাম যাবেন। আমাকেও সাথে নিয়ে যেতে চাচ্ছিলেন। আমার সবসময়ই সমুদ্রে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কখনো সুযোগ কিংবা সময় হয়ে ওঠেনি যাওয়ার। ভাইয়া যখন বন্ধুদের সাথে মিলে কক্সবাজার ট্রিপে গেছিল তখন আমার খুব হিংসে হতো। এত ইচ্ছে থাকা সত্ত্বেও সেদিন বাবার প্রস্তাবে আমার মন টানছিল না, মানা করে দেই। সেদিন রাতে মামুনি আমার রুমে আসে। মাথায় তেল দেওয়ার বাহানায় খুব কথা বলেন আমার সঙ্গে। কথায় কথায় এও বলেন যে সেদিন প্রথম বাবা ওনাকে আঘাত করেননি, এর আগেও করেছেন বহুবার। এতটুকু শুনেই আমার বাবার প্রতি খুব ক্ষোভ জন্মায়। ইচ্ছে করছিল থানায় গিয়ে নারী নির্যাতনের মামলা করি, কিন্তু মামুনি আমাকে টেনে নিজের সামনে বসিয়ে খুব অদ্ভুত কথা বলে। এসব থানা পুলিশের নাকি মামুনির সম্মান যাবে, ওনার নাকি এই সংসারে বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না। আর বাবাও নাকি শুধুমাত্র খুব রেগে গেলেই মাঝে মধ্যে এরকম গায়ে হাত তোলে। মামুনি আমার অ্যাবিউজার বাবাকে
ডিফেন্ড করে আমাকে অনুরোধ করে আমি যেন বাবার সাথে চট্টগ্রাম গিয়ে ঘুরে আসি। তিনি চান না অযথা এসব নিয়ে আবার কোনো কথা কাটাকাটি হোক। আমি সেদিন মামনির অনুরোধ ফেরাইনি, চট্টগ্রাম যেতে রাজি হই। কিন্তু মনে মনে ঠিক করে রেখেছিলাম একবার মিশিগান পৌঁছাতে পারলে ভাইয়াকে রাজি করিয়ে মামনিকেও আমাদের কাছে নিয়ে যাব, আর দেশে বাবার কাছে কখনোই ফিরবো না। এতদূর বলে বাণী আচমকাই থেমে যায়, দৃষ্টিনত করে আনমনে বলে ওঠে, কে জানতো সেটাই আমার নিজের বাড়িতে শেষ রাত হতে যাচ্ছে, কে জানতো সেটাই আমার মামনির সাথে শেষ সাক্ষাৎ ছিল। বাণীর আনমনে বলা কথা দুর্জয়ের কানে পৌঁছায়। সে এখনো যথেষ্ট ঠান্ডা আছে, উত্তেজিত হয়নি মোটেও। শান্ত স্বরে প্রশ্ন করে। তারপর বাণীর সম্বিত ফিরে পায়, ফের বলতে শুরু করে। পরের দিন আমি বাবার সাথে চট্টগ্রাম আসি। প্রথম দিন বাবা সারাদিন কাজে ব্যস্ত ছিল বিধায় আমি হোটেলে ঘুমিয়ে সময় পার করি। কিন্তু তার পরের দিন বাবা সারাদিন হাতে সময় রেখে আমাকে নিয়ে ঘুরতে বের হয়। সারাদিন চট্টগ্রাম শহর ঘুরে বিকেলের দিকে খুব ক্লান্ত অনুভব করায় আমি চলন্ত গাড়িতেই ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুম যখন ভাঙে তখন আমি আর গাড়িতে ছিলাম না, ছিলাম অপরিচিত কারোর বেডরুমে। ঘুম ভাঙতেই আমি অনুভব করি আমার মাথার অজানা কোনো কারণে খুব ভারী অনুভব হচ্ছে। কিন্তু সেসব দিক পাত্তা না দিয়ে আমি বাবাকে ডাকতে শুরু করি। রুম থেকে বের হতেই উপলব্ধি করি এটা কোনো সাধারণ বাড়ি নয়, আমাদের বাড়ির থেকেও কয়েক গুণ বড় এবং জৌলসপূর্ণ বাড়ি। আমি ঘুরতে ঘুরতে সিঁড়ি বেয়ে নিচে যেতেই দেখি বাবা সোফায় বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে। ওনার সঙ্গে আর কেউ নেই। আমি দ্রুত বাবার কাছে গিয়ে প্রশ্ন করি, আমরা কোথায় আছি? বাবা আমার প্রশ্নের তোয়াক্কা না করে আয়েশ করে চায়ের চুমুকটা বসায়। তারপর আমাকে টেনে নিজের পাশে বসিয়ে বলতে শুরু করে যে রাজনৈতিক এবং ব্যবসায়িক দুরবস্থার কথা। ব্যবসায় হঠাৎ বিশাল এক লস খেয়ে বাবার আর্থিক অবস্থার তখন করুণ দশা। অপরদিকে ইলেকশন এগিয়ে আসছে, ইলেকশন লড়ার মতো টাকাও বাবার কাছে নেই। এই পরিস্থিতির একটাই সমাধান, আমার বিয়ে। আমি যদি একবার বিয়েতে রাজি হয়ে যাই তাহলে পাত্র বাবাকে গুনে গুনে 10 কোটি টাকা দেবে। সেই সঙ্গে বাবার ইলেকশনে জেতার জন্য আনুষঙ্গিক বা যা খরচ আছে সব সে বহন করবে। বাবার কথা শুনে আমি নির্বাক হয়েছিলাম। নিজেকে মানুষ কম পণ্য বেশি মনে হচ্ছিল। আমার দাম কত জানো? 10 কোটি টাকা। শেষ বাক্যটা উচ্চারণ করার সময় বাণীর গলা কাঁপল। দুর্জয়ের স্থির চিত্ত মুখশ্রীতে এবার মৃদু অস্থিরতা লক্ষণীয় হলো। সে উঠে এগিয়ে আসতে চাইল বাণীকে আর এক গ্লাস পানি দেওয়ার জন্য, কিন্তু বাণী তার আগেই বলে ওঠে, ঠিক আছে। বাণীর ইশারা পেতেই দুর্জয় আর নড়ল না, আপন জায়গায় বসে রইল। বাণী নিজ থেকেই বলতে শুরু করে, আমি রাজি হলাম না বিয়ের জন্য। চিৎকার চেঁচামেচি করলাম শুধু। আমার বাবা বিন্দুমাত্র বিচলিত হয়নি। তিনি আমার সব চিৎকারগুলোকে নীরবে হজম করে নিয়ে উঠে দাঁড়ায়। আমার কাছে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে হেসে বলে, তিনি যা করছেন সবার ভালোর জন্য করছেন। আমাদের পুরো পরিবার এতে ভালো থাকবে, ভালো থাকবো আমিও। বাবার প্রতি আমার এতদিনের রাগ আমি আর চেপে রাখতে পারিনি। রাগে ক্রোধে ওনার হাত মাথা থেকে সরিয়ে একটা ফুলদানি তুলে নেই ওনার দিকে ছুঁড়ে মারার জন্য। ছুঁড়েও মারি, কিন্তু উনি নিজেকে বাঁচিয়ে নেন। এক তিল পরিমাণ রাগ দেখায় না আমার উপর। দেখাবে কেন? আমি ওনার কাছে তখন সোনার ডিম পাড়া হাঁস। উনি শুধু মুচকি হেসে বলে, আমি নাকি বিয়ে করি কিংবা না করি, এখান থেকে আমাকে সেই অচেনা লোকটার সাথেই থাকতে হবে। কারণ বাবা ইতিমধ্যে টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছে। যেদিন আমি রাজি হব একমাত্র সেদিনই বিয়ে হবে। এটুকু বলেই উনি আমাকে সেই সম্পূর্ণ অচেনা বাড়িতে অচেনা এক লোকের আয়তায় রেখে চলে যায়। তুমি ওখান থেকে পালানোর চেষ্টা করোনি? দুর্জয়ের কণ্ঠে আগ্রহ নাকি চিন্তা তা ঠিক ঠাউর করতে পারল না বাণী। সে আপাতত অতীতের তীক্ষ্ণ ব্যথাগুলো ফের অনুভব করছে। ব্যথাতুর দৃষ্টি মেলে বলে, করেছি, সঙ্গে সঙ্গে বেরোনোর চেষ্টা করেছি, কিন্তু বের হওয়ার সুযোগ পাইনি। কিছু অপরিচিত মুখ এসে আমাকে ঘিরে ধরে। অনুরোধের সুরে বলতে থাকে ভয় না পেয়ে শান্ত হয়ে বসতে। আমি রাগে উগ্র আচরণ শুরু করি। সামনে যা পাচ্ছিলাম সব ওদের দিকে ছুঁড়ে মারতে শুরু করি। কিছুজন আঘাত প্রাপ্ত হয়। এসবের মধ্যেই কোথা থেকে এক আহত লোক এসে হঠাৎ আমার ঘাড়ে সুচালো কিছু একটা চেপে ধরে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে কিছু একটা প্রবেশ করছিল, তা আমি অনুভব করছিলাম, কিন্তু সেই অনুভূতি বেশিক্ষণ টিকে না। চেতনাহীন হয়ে পড়ি। দুর্জয়ের বুকের ভেতর নীরবে স্পন্দন চক্রবৃদ্ধি হারে বাড়ে ক্রমশ। দম আটকে সে বাণীর পানে চেয়ে থাকে। বাণী চুপ রইল ক্ষণকাল।
অতঃপর বলতে শুরু করে। যখন জ্ঞান ফেরে তখন গভীর রাত্রি, অন্ধকারের মধ্যেও আবার আমি নিজেকে সেই একই বেডরুমে খুঁজে পাই। চেতনানাশক ঔষধের প্রভাবে কিনা জানা নেই, তবে শরীরে তখন বিন্দুমাত্র বল খুঁজে পাচ্ছিলাম না। আমি না পাচ্ছিলাম কিছু বলার শক্তি। কোনো মতে বিছানায় উঠে বসি। তখন এই রুমের দরজা খুলে অন্ধকারের মধ্যে কেউ একজন রুমে প্রবেশ করে। সে কে তা জানার প্রয়োজন বোধ করি না আমি, শুধু অন্ধকারে হাতের কাছে বালিশটা তার দিকে ছুঁড়ে মারি। কোনো লাভই হয় না। কেউ একজনটা এগিয়ে এসে বিছানায় আমার মুখোমুখি বসে। মানুষটার উপস্থিতি আমাকে অস্বস্তি দিচ্ছিল, তবুও আমি সাহস করে তার হাত খামচে ধরি, নখের আঁচড়ে রক্ত বের করে আনি। গলায় মৃদু বল জুগিয়ে জানতে চাই সে কে। এক হিম শীতল পুরুষালী গলা জবাব দেয়, হিরণ। নিজের নামটুকু বলেই উনি একটা লাইটার জেলে ধরে আমার মুখের কাছে। অন্ধকারচ্ছন্ন রুমে সেই মৃদু উষ্ণ আলোয় আমি নিজের জীবনের অভিশাপের মুখ দর্শন করি প্রথমবারের মতো। লোকটা শান্ত গলায় আমাকে জানায় ভয় না পেতে, আর কেউ আমাকে ছুতে আসবে না। যে লোকটা আমাকে সেই চেতনানাশক ঔষধ ইনজেক্ট করেছিল তাকে মৃত্যু উপহার দিয়ে এসছে। আর কেউ যদি এই ভুল করার স্পর্ধা দেখায় তারও একই পরিণতি হবে। লোকটার এসব ভয়ঙ্কর কথা শুনে আমার মাথায় ওনার জন্য উপযুক্ত একটা শব্দই বারবার ঘুরছিল, মানিয়া। লোকটা আমাকে বলে আমি যতদিন নিজ থেকে রাজি না হব ততদিন বিয়ে হবে না। তবে আমার ওই বাড়ি থেকে পালানোর অনুমতি নেই। আমার জীবন ওই উঁচু 4 দেয়ালের সীমানার মধ্যেই বদ্ধ থাকবে। বাহিরের পৃথিবীর সাথে আমার বিচ্ছিন্ন থাকতে হবে। দুর্জয় না চাইতেও তার গলায় বিস্ময় ফুটে ওঠে। পাথরের ন্যায় প্রশ্ন করে, বিয়ে করতে রাজি হলে কেন তাহলে? দুর্জয়ের প্রশ্নের পিঠে বাণী এবার মৃদু হাসে, রহস্যময় সেই হাসি। বাণীকে যত দেখছে তত অবাক হচ্ছে দুর্জয়। এই ধরনের হাসি যে পরিস্থিতিকে কতটা রহস্যময় করে তুলছে সেই সম্পর্কে কি এই মেয়ের বিন্দুমাত্র ধারণা আছে? বাণী দুর্জয় সে প্রশ্নকে উপেক্ষা করে বলে, 1 বছর ওই বাড়িতে আমি বন্দি দশায় ছিলাম। বাহিরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিলাম, নিজের পরিবারের সাথে যোগাযোগহীন ছিলাম। এই 1 বছরে হিরণের অসংখ্য লোককে আঘাত করে আহত করেছি। সুযোগ পেলে হিরণকেও ছাড়তাম না। যতবার সুযোগ পেয়েছি আঘাত করেছি। ওর বুকে কাটা চামচও গেঁথে দিয়েছিলাম একবার। মুহূর্তটা তৃপ্তিকর ছিল। এই 1 বছরে আমার জীবনের কন্ট্রোল আমার হাতে না থাকলেও একটা জিনিসের কন্ট্রোল আমার হাতে ছিল, সেটা হলো হিরণকে বিয়ে করতে মত দেয়া। আমার বাবা হয়তো ভেবেছিল আমি মামুনির মতো এসব কিছু মেনে নিব, কিন্তু বাবা আমাকে কখনো চিনতে পারিনি। আমার জেদ সম্পর্কেও হয়তো ওনার ধারণা নেই। নিজের সঙ্গেই আমি জেদ ধরি, প্রয়োজনে মরে যাব, কিন্তু এই মানিয়াক বর্বরকে কখনো বিয়ে করব না। আমি আমার জেদে অটুট থাকি। এই 1 বছর পর উপরওয়ালা আমার দিকে মুখ তুলে তাকায়। হিরণের কঠোর নিরাপত্তা ভেদ করে আমার ভাইয়া আমার পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়। আমাকে হিরণের জাহান্নাম তুল্য প্রাসাদে ফেলে বাবা সিলেট ফিরে যাওয়ার পর মামুনি আর বাবার মধ্যে কি হয়েছে তা ভাইয়া অজানা। কেবল তার পরের দিন তিনি খবর পায় মামুনি সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। আমার মামুনি আর নেই। ভাইয়া খবর পেয়ে দেশে পৌঁছতে ততক্ষণে মামুনিকে দাফন করা হয়ে গিয়েছে। আমরা 2 ভাই বোন নিজের মাকে শেষবারের মতো দেখার সুযোগও পাইনি। আমাকে না পেয়ে ভাইয়া যখন বাবার কাছে জানতে চায় আমি কোথায়, বাবা জানায় আমি তাদের মুখে চুনকালি মেখে কারোর সঙ্গে পালিয়ে গিয়েছি। বাবার এই মিথ্যেটা ভাইয়া বিশ্বাস করে না, উল্টো তার কাছে সবকিছু সন্দেহজনক লাগছিল। তবে সেই মুহূর্তে তিনি কোনো রিকোয়েস্ট করে না। ভাইয়া আমার বিপরীত স্বভাবের, ঠান্ডা শান্ত স্বভাবের। ভাইয়া নিজের পড়াশোনা ছেড়ে দেশে রয়ে যায়। বাবার ব্যবসা সামলানোর নাম করে বাবার উপর নজর রাখে। 10 মাস পর আমার তথ্য পেতে সক্ষম হয়। আমি কোথায় আছি জানতে পেরে 2 মাস ওত পেতেছিল আমাকে উদ্ধার করার জন্য। সুযোগ পেতেই ভাইয়া সবার চোখ ফাঁকি দিয়ে আমার কাছে পৌঁছায়। হিরণের গার্ডদের চোখে ধুলো ছুঁড়ে আমাকে নিয়ে পালায়। দুর্জয় বাণীর কথায় এতটাই ডুবে গিয়েছে যে বাণী পালাতে সক্ষম হয়েছিল শুনে আনমনেই সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তবে তা দীর্ঘস্থায়ী হয় না। বাণী বলে ওঠে, কিন্তু সেটাই আমাদের সব থেকে বড় ভুল ছিল। 24 ঘন্টাও পালিয়ে থাকতে সক্ষম হইনি আমরা। ভাইয়া আমাকে নিয়ে দেশ ছেড়ে পালাতে চেয়েছিল, কিন্তু চট্টগ্রাম শহর ছাড়ার আগেই
হিরণের লোকেরা আমাদের ধরে ফেরে নিয়ে যায় হিরণের ওই পাপের প্রাসাদে। ভাইয়ার এই দুঃসাহস হিরণের ক্ষোভের কারণ হয়। ক্ষোভে অন্ধকার হয়ে ও ভাইয়াকে বাড়ির পেছনের ওই শিমুল গাছের সাথে বেঁধে রাখে। ভাইয়াকে মারতে মারতে ওরা রক্তাক্ত করে ফেলেছিল। আঘাত করে যখন ক্ষান্ত হয়নি তখন হিরণ। এতদূর বলে বানি আর কথা বলতে পারে না। চোখ বুজে জোরে একটা নিঃশ্বাস টেনে নেয়। গাল গড়িয়ে পড়ে তার উষ্ণ জল। কাপা গলায় বলে, আমার চোখের সামনে আমার ভাইকে খুন করে হিরণ। ওর হাতে আমার ভাইয়ার খুনের রক্ত লেগে আছে। দুর্জয়ের মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে। তার আর কিছু শুনতে ইচ্ছে করছে না। গতকাল থেকে তার মস্তিষ্ক একের পর এক ধাক্কা সামলে ক্লান্ত হয়ে পড়েছে। মানসিকভাবে বিপর্যস্ত অনুভব করছে সে। আচ্ছা, যেই অতীতের গল্প শুনতে গিয়ে সে অসুস্থ অনুভব করছে, সেই অতীতের ভার তার সামনে বসা এই মেয়েটা কিভাবে বয়ে বেড়াচ্ছে। দুর্জয় আর সোজা হয়ে বসে থাকার শক্তি খুঁজে পাচ্ছে না। শরীরটা অসাড় হয়ে আসে তার। সঙ্গে সঙ্গে দুর্জয় নিজের নীতি ভেঙে একটা কাজ করে। কঠিন চিত্তের খোলস ছেড়ে সোফায় পিঠ টেলিয়ে চোখ বুজে ফেলে সে। নিজের দুর্বল হয়ে পড়াটা সামনে বসে থাকা নারীর সামনে প্রকাশ করে নিজের অজান্তেই। বানি অশ্রুসিক্ত দৃষ্টি মেলে নীরবে দেখে সেই দৃশ্য। নিস্তব্ধ পরিবেশের নীরবতা ভেঙে মলিন গলায় বলে ওঠে, আমার শেষ আশ্রয়স্থল সায়ান্ন তালুকদারের লাশের ওপর পড়ে কাঁদছিলাম আমি। ভাইয়ার রক্ত আমার শরীর জুড়ে লেপ্টে ছিল, কিন্তু আমি অভাগী। নিজের ভাইয়ের মৃত্যু শোক পালনেরও সুযোগ পেলাম না আমি। ভাইয়ার লাশের ওপর থেকে আমাকে টেনে হিচড়ে নিয়ে যায় হিরণ। নিজের ব্যক্তিগত বেডরুমে টেনে নিয়ে যায়। পালানোর শক্তি শুধু আমার ভাই পায়নি, সেই রাতে আমিও পেয়েছি। হিরণের ভয়ঙ্কর রূপের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সেই রাতে। হি ডিস্ট্রয়েড মি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। বন্ধু যাকে নিজের পাপা বলে চেনে, সে আমার রেপিস্ট। আমার ভাইয়ের খুনি ও বন্দির পাপা হতে পেরেছে, কিন্তু আমার স্বামী হতে পারেনি। সোফায় হেলান দিয়ে চোখ বুজে রাখা দুর্জয়ের মধ্যে বিন্দুমাত্র হেলদোল দেখা গেল না। কেবল ক্ষীণ গলায় প্রশ্ন করে, Did he did that to you again? বানির পা ঝুলিয়ে সোফায় সোজা হয়ে বসে থাকতে ভালো লাগছিল না। পুরনো ক্ষত তাকে দুর্বল করে দিচ্ছে আবারও। শরীর খানিকটা টলছে। অশ্রুসিক্ত চোখের পানি মুছে ঝুলিয়ে রাখা পা জোড়া এবার সোফায় তুলে দ আকারে বসে বানি। বুকের কাছে ঠেকানো হাঁটুর উপর থুতনি ঠেক দিয়ে সে মলিন গলায় বলে, দুর্জয় এবার চোখ মেলে তাকায়, তবে সোজা হয়ে উঠে বসে না। নিজের থেকে ঠিক কয়েক হাত দূরে সোফাটিতে বসে থাকা নিজের মায়ের শাড়ি পরিহিতা নারীকে দেখে সে এক পল। ভারী অমাবস্যায় মোড়ানো এই নারীর জীবন। জ্যোৎস্নার সিটে ফোটাও নেই যে জীবনে। বাণীর চোখ এড়ায় না দুর্জয়ের দৃষ্টি। সেও কিছু পল দুর্জয়ের পানে চেয়ে রয়। অতপর রুগ্ন গলায় আবারও বলতে শুরু করে অতীত কথা। ভাইয়ার মৃত্যুর 6 বছর পর আমি দ্বিতীয়বারের মতো আবার পালাই, তবে এবার সঙ্গে করে বন্নিকে নিয়ে। আমি জানতাম কখনো না কখনো আমি হিরণের কাছে ধরা পড়ব, তবু আমি ওই জীবন থেকে মুক্তি লাভের লোভে সুযোগটা হাতছাড়া করি না। সকল গার্ডদের মনোযোগ আকর্ষণ করে আমি পালাই। সবাই তখন আমার পিছু নেয়। বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাড়াবাড়ি সিচুয়েশনটা কমে আসে। ওই পাপের রাজত্বে আমি একজন বড় আপুর মতো শুভাকাঙ্ক্ষী পেয়েছিলাম, আফিফা আপা। উনি আমার পালানোর প্ল্যান সম্পর্কে জানতো। উনি নিজেও এই প্ল্যানের শরিক ছিলেন। বাড়ির নিরাপত্তা ব্যবস্থা কিছুটা দুর্বল হতেই উনি সেই সুযোগে বন্নিকে নিয়ে ওই বাড়ি থেকে পালায়। কথা ছিল আপার ভাইয়ের বাসা থেকে আমি বন্নিকে পিক করে এই শহর ছেড়ে পালাবো, কিন্তু পথিমধ্যে তোমার গাড়ির সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হয়। গাড়িতে যখন তুমি আমাকে বিভিন্ন প্রশ্ন করেছিলে, তখন আমি ইচ্ছে করেই তোমাকে মিথ্যে এবং বানোয়াট জবাব দিচ্ছিলাম। এত বছর পর আমি আবার তোমার বিরক্তিকর কারণ হতে চাচ্ছিলাম না। আমি শুধু আমার বাচ্চাকে নিয়ে ঝামেলাহীন ভাবে এই শহর ছাড়তে চাইছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। আমাকে সাহায্য করার অপরাধে আফিফা আপা নিজের প্রাণ হারায়। আবার ধরা পড়ে যাই আমি হিরণের কাছে। আরো একবার ওর ক্ষোভের শিকার হই, আরো একবার। এতদূর বলতেই বাণী থেমে যায়। চোখ বুজে জোরে নিঃশ্বাস টেনে নেয়। গলার কাছে চিনচিনে ব্যথা অনুভব করছে সে। দুর্জয় পুরো দৃশ্যটা দেখে, কিন্তু কিছু বলে না। সে বাণীকে এই মুহূর্তে থামাতে চাইছে না। মেয়েটা প্রথমবারের মতো এই সুযোগ পেয়েছে বলে হালকা হয়ে নিক। দুর্জয় না হয় নীরবে সয়ে গেল এই মানসিক যন্ত্রণা। তার এই ক্ষণিকের মানসিক যন্ত্রণা নিশ্চয়ই বাণীর লালিত 7 বছরের শারীরিক এবং মানসিক যন্ত্রণার থেকে বড় নয়। বাণী আবার বলতে থাকে, সেই রাতে ঝড়ের তাণ্ডব মাথায় নিয়ে আমি ওই অভিশপ্ত ব্যাকইয়ার্ডে যাই।
যেখানে আমার ভাইয়া খুন হয়েছিল। শিমুল গাছটার নিচে গিয়ে মাটি আঁকড়ে ঝড় সহে নেই। মাটিতে মাথা রাখার পর মনে হচ্ছিল ভাইয়ার কোলে মাথা রেখেছি। ভাইয়া হাত বুলিয়ে দিচ্ছে। সারা রাত বৃষ্টিতে ভেজার ফলস্বরূপ অসুস্থ হয়ে পড়ি। সিরিয়াস অবস্থা হয়ে যাওয়ায় হিরণ আমাকে হসপিটালে অ্যাডমিট করাতে বাধ্য হয়। আমি সুযোগ বুঝে তৃতীয়বারের মতো পালাই, তবে এবার সম্পূর্ণ একা। দুর্জয় এবার নীরবতা ভেঙে প্রশ্ন করে, বন্নি কোথায়? ও নিজের বাবার আসল রূপ সম্পর্কে জানে? বন্নি হিরণের কাছে আছে, কিন্তু বেশি দিন থাকবে না। আমি আমার মেয়েকে নিজের কাছে নিয়ে আসবো। এখান থেকে অনেক দূরে চলে যাব। আর রইল বন্নির হিরণ সম্পর্কে জানার ব্যাপারে। তাহলে ওর কাছে ওর পাপা হিরো, মার্ভেল স্টুডিওজের সিনেমাগুলোর হিরোর মতো মনে করে ও নিজের পাপাকে। আমিও কখনো ওর সেই ধারণা পরিবর্তন করিনি। আমার মেয়ে এখনো খুব ছোট। এত কম বয়সে আমি ওর মনে ঘৃণা বীজ বপন করে ওর মন কুলুষিত করতে চাই না। ছোটবেলা থেকে যেই পুরুষকে হিরো জেনে এসেছি, হঠাৎ করে সেই পুরুষের জঘন্য রূপ সামনে আসার অনুভূতি কেমন হয় তা আমি ভালো করেই জানি। আমি চাই না আমার মেয়েও আমার মতো একই মানসিক যন্ত্রণা সহ্য করুক। শুধুমাত্র ওর জন্যই আমি বিয়ে না হওয়া সত্ত্বেও সবার সামনে হিরোর ওয়াইফ সেজে থাকার মিথ্যা অভিনয় করে এসছে এতদিন। আমি চাই না কেউ আমার মেয়ের পরিচয় নিয়ে প্রশ্ন তুলুক। দুর্জয় নীরবে সব শুনছিল। বাণীর কথায় সে অনেকটাই গভীরভাবে মশগুল হয়েছিল, কিন্তু হঠাৎই তার টনক নড়ে ওঠে। সে সোজা হয়ে উঠে বসে প্রশ্ন করে, ওয়েট বানি, হিরণের প্রফেশন কি? I don't think he is a random rich guy who got such power. দুর্জয়ের প্রশ্নের পিঠে এবার বাণীও নড়ে চড়ে বসে। তাকে ভাবুক দেখা যায়। সে জবাব দেয়, হিরণের প্রফেশন কি তা আমার জানা নেই। উনি ওনার কাজের জগৎকে বাড়ির বাইরে ফেলে আসে সব সময়। আমার সামনে কখনো নিজের কাজ নিয়ে কোনো কথাও বলেনি। All I know about him is that he is an orphan. ওনার কোনো ফ্যামিলির রূপ নেই। দুর্জয় এতটুকু শুনে মনে মনে কিছু একটা ভাবতে থাকে। তার মাঝে বাণী ফের বলে ওঠে, কিন্তু there is something আমি জানি না, কিন্তু for some reason হিরণ আমার আর বন্ধির আইডেন্টিটি নিয়ে খুব প্রসেসিভ মেইনটেইন করতো সবসময়, অ্যাজ ইফ উনি কারো থেকে আমাদের ব্যাপারে লুকাচ্ছে। আর শমশের নামক একজন লোকের সঙ্গে ওনার পরিচয় আছে, যে বর্তমানে আমার আর বন্ধির পরিচয় জানে। এই বিষয়টা নিয়ে হিরণকে খুব চিন্তিত হতে দেখেছি আমি। ওই শমশের নামক লোককে তুমি কখনো দেখেছো? হ্যাঁ, বাসায় এসেছিল একবার। লোকটা সাধারণ কেউ নয়, অস্ত্রধারী। দুর্জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। আজকের জন্য যথেষ্ট হয়েছে। এই মুহূর্তে আর কিছু ভাবার পরিস্থিতিতে নেই সে। মস্তিষ্ক সামান্য আরাম চাইছে। দুর্জয়কে উঠে দাঁড়াতে দেখে বাণী হাঁটু থেকে মাথা তুলে প্রশ্ন করে, তুমি কি বিরক্ত বোধ করছো? বাণীর প্রশ্নের কারণটা দুর্জয় ভালো করেই জানে। বহু বছর আগে সে বাণীকে নিজের বিরক্তির কারণ বলে সম্বোধন করেছিল। বাণী হয়তো এখনো নিজেকেই তাই ভাবছে। দুর্জয় বাণীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, ঘুমাও বাণী, নিশ্চিন্তে ঘুমাও। হিরণ তোমার পর্যন্ত পৌঁছাতে পারবে না, আমি সেই গ্যারেন্টি দিচ্ছি। আর আমি আর্মিদের মেসে থাকি। এই বাসায় খুব কম আসা হয়, তাই তোমার এখানে কোনো অসুবিধা হবে না। কিছু প্রয়োজন হলে বাইরে ইলিয়াস আর ফুয়াদ আছে, ওদের ডেকে বললেই চলবে। বাণী থমথমে গলায় বলে ওঠে, যথেষ্ট সাহায্য করেছো আমার, কিন্তু আমার তোমার ঝামেলা বাড়ানোর কোনো ইন্টেনশন নেই। আমি যত দ্রুত সম্ভব আমার মেয়ের কাছে যেতে চাই। দুর্জয় নিজের ক্লান্ত গলা সামান্য দৃঢ় করে শুধায়, তুমি ঝামেলা হও নাকি নও তা না হয় আমি বুঝবো। আর বন্যিকে তুমি পাবে, আমাকে শুধু কিছুটা সময় দাও, আজ আসি। কথাটুকু বলে দুর্জয় আর অপেক্ষা করে না, প্রস্থান করে সেখান থেকে। বাণীর মধ্যে কোনো হেলদোল দেখা যায় না। সে একই ভঙ্গিতে বসে রয়। বুকটা হঠাৎ এত হালকা অনুভব হচ্ছে কেন? কাউকে নিজের লাইফের বয়ে বেড়ানো স্যাড সঙের লিরিক্স শোনানোর ফলে আচ্ছা সেই কেউটা কি অন্য কেউ হতে পারতো না? দুর্জয় কেন হতে হবে? দ্বিতীয় মিশন সফল হওয়া উপলক্ষে শমশের মজুমদার নিজের বাসায় আজ আনন্দ মজলিসের আয়োজন করেছে। এই আনন্দ মজলিস আর 10টা সাধারণ আনন্দ মজলিসের মতো নয়। এ শয়তানের আনন্দ মজলিস। এখানে যেমন মদের যোগান রয়েছে, তেমনই রয়েছে এক লাস্যময়ী নারী, যে নিজের অঙ্গভঙ্গি দ্বারা বয়স্ক শমশেরের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। শমশের মজুমদারও কম নয়, তিনিও নিজের মনোযোগ সেই নারীর দিকে স্থির করে রেখেছে। শমশের মজুমদার কখনো বিয়ে না করলেও নারী সঙ্গের অভাব হয়নি তার।
যখন ইচ্ছে জেগেছে এরকম লাশময়ী নারী নিজের বাসায় নিয়ে এসেছে। হাঁটুর বয়সী মেয়েরাও মোটা অঙ্কের টাকার লোভে শমশের মজুমদারকে ফিরিয়ে দেয়নি কখনো। আচমকা কারো আগমনে শমশেরের মনোযোগ ভঙ্গ হয়। নিজের ডান হাত মানিককে দেখেই তিনি প্রশ্নবোধক দৃষ্টি মেলে তাকায়। মানিক এগিয়ে এসে শমশেরের কানে কানে জানায়, হিরণ স্যারের স্ত্রী বানিয়ে হসপিটাল থেকে পালিয়েছে। ছোট্ট খবরটুকু পেতেই শমশের মনে মনে হিসাব মিলিয়ে ফেলে। তবে এই কারণেই হিরণ আজকের মজলিসে উপস্থিত হয়নি। শমশের এটা ভেবে পায় না বাণী নামক ওই মেয়ে হিরণের থেকে পালিয়ে বেড়ায় কি কারণে। হিরণ নামক ওই জানোয়ারটা তো কুকুরের মতোই বিশ্বস্ত। শমশেরের এত লোভ দেখানো সত্ত্বেও এত বছরে কোনো লাশময়ী নারী দ্বারা আকর্ষিত হয়নি। ওই বাণী নামক রুগ্ন দেখতে মেয়েটা ছাড়া অন্য কোনো নারীর সংস্পর্শে যায়নি। এমন বিশ্বস্ত কুকুরকে নিজের স্ত্রীর মন জয় করতে পারেনি। ভাবনাটা মনে উকি দিতেই শমশের একা একা হাসে। হিরণ নামক ওই পালিত কুকুরটার খুব আত্মগরিমা, অথচ সামান্য এক নারীর মন জয় করতে কি না সে ব্যর্থ হলো। শমশেরের ভাবনার মাঝেই মানিক প্রশ্ন করে, স্যার এখন আপনার কি অর্ডার? হিরণ কি ওই মেয়েটাকে খুঁজছে? হ্যাঁ স্যার, আকাশ পাতাল এক করে খুঁজছে। খবর পেলাম যাদের গাফলতির ফলে কিনা মেয়েটা পালিয়েছে তাদেরকেও খুন করেছেন তিনি। পরিস্থিতি বেশ গরম। শমশের মজুমদার বাঁকা হেসে শুধায়, গরম পরিস্থিতিকে আরো গরম কিভাবে করে তোলা যায় জানো মানিক? মানিক প্রশ্নবোধক দৃষ্টি মেলে জানতে চায়, আপনি কি কিছু ভাবছেন স্যার? হিরণ মেয়েটাকে খুঁজে পাওয়ার আগে আমাদের ওকে খুঁজে বের করতে হবে। কুকুরটা খুব ঘেউ ঘেউ শুরু করছে না। ওকে মিনি বিড়াল বানিয়ে পা চাটানোর মক্ষণ সুযোগ এটা। নিজের স্যারের কথা শুনে মানিকের মুখে সন্তোষজনক হাসি ফুটে ওঠে। কি দারুণ, কি দারুণ! স্যার অবশেষে এই হিরণকে নাচানোর পরিকল্পনা করছেন। কি দারুণই না হবে যখন হিরণ স্ত্রীর জন্য পাগলের মতো ছটফট করবে। দৃশ্যটা কল্পনা করে আরেক দফা হাসে মানিক। নিজের বেডরুমে সিঙ্গেল সোফাটায় বসে আছে এক পুরুষ। এক হাতে একটা ল্যাভেন্ডার রঙের শিফনের ওড়না জড়িয়ে রেখেছে সে। ওড়নাটা নাকের কাছে চেপে ধরে চোখ বুজে রয়েছে সে। অনুভব করার চেষ্টা করেছে কারো অস্তিত্ব। অন্ধকারে তলানো রুমটায় শুনশান নীরবতা পরিলক্ষিত। আজ 3 দিন ধরে বাণী পলাতক। কোথায় আছে কে জানে, কার কাছে আছে সেটাও জানা নেই হিরণের। বাণীকে খোঁজার যথাসাধ্য চেষ্টা করেছে সে। বাস স্টপ, স্টেশন সর্বত্র নিজের লোক ছড়িয়ে রেখেছে। এতটুকু নিশ্চিত বাণী এখনো শহর ছেড়ে বেরোয়নি, কারণ সে চেষ্টা করলেই হিরণের কাছে এতক্ষণে ধরা পড়ে যেত। হিরণ একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, দিন শেষে যেহেতু আমার কাছেই ফিরবে, তাহলে অযথাই লুকোচুরি খেলে কি মজা পাও বানি? আমার ভুলের জন্য আর কোনো শাস্তি খুঁজে পাওনি তুমি? খুব পুরাচ্ছ। দরজা খোলার শব্দ পেতেই হিরণ ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। দরজাটা খুলে যেতেই বাহিরের আলোয় রুমটা কিঞ্চিত আলোকিত হয়ে ওঠে। সেই আলোয় হিরণ দরজার সামনে বন্নিকে দেখতে পায়। এক হাতে একটা স্পাইডারম্যানের সফট টয় ধরে মুখ লটকে দাঁড়িয়ে আছে সে। হিরণ মৃদু হেসে নরম গলায় ডাকে, আসো মা। বন্নি মুখ লটকেই তার পাপার কাছে এগিয়ে যায়। হিরণ মেয়েকে টেনে নিজের কোলে বসায়। এক হাতে মেয়ের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে প্রশ্ন করে, ঘুম আসছে? বন্নি মাথা নেড়ে না বলে। হিরণ ফের হেসে প্রশ্ন করে, কি করলে আমার প্রিন্সেসের ঘুম আসবে? বন্নি কিছুক্ষণ চোখ সরু করে কিছু একটা ভাবে, অতঃপর বলে ওঠে, আমি একটা মুভি দেখেছি বাবা, ওখানে একটা আমার সমান বয় ছিল, ওকে ওর বাবা গান গেয়ে ঘুম পাড়িয়ে দিত। তুমিও আমার জন্য গান গাইবে? মেয়ের অদ্ভুত আবদারে হিরণ অপ্রস্তুত হয়ে পড়ে। এসব গান টান তার কখনো তেমন একটা শোনা হয় না। তার গলাও গান গাওয়ার মতো না। কি গান গাইবে সে? গানের কথা ভাবতে গিয়েই হিরণের মনে পড়ে যায় বাণীর কথা। আনিসুজ্জামান তালুকদারের কাছে সে শুনেছিল বাণী গান গাইতে খুব পছন্দ করে। ছোটবেলায় শিল্পকলা একাডেমি হতে গান গাওয়া শিখেছিল। পরে কি হয়েছে কে জানে, হুট করেই বাণী গান ছেড়ে দিল, আর কখনো কেউ তাকে গাইতে শুনেনি। তবে হিরণের সেই সৌভাগ্য হয়েছে। আনিসুজ্জামানের বাড়ি থেকে বাণীর গান গাওয়া বেশ কিছু টেপ রেকর্ডার নিজের সংগ্রহে রেখেছে সে। মাঝে মধ্যেই তা শোনা হয়। সেখান থেকে একটা গানের কিছু চরণ তার মনে আছে। মেয়ের আবদার রাখতে নিজের বেসুরো গলায় সেই লাইনগুলো গাওয়া শুরু করে হিরণ। বাতে কভি না তো ভুলনা, কোই তেরে খাতির